রেডিও মিলন অডিও স্টোরি এবার থেকে আপনি শুনতে পাবেন স্পটিফাইতেও, এবং শুধুমাত্র রেডিও মিলন অডিও স্টোরি এই নামেই আপনি পাবেন। এছাড়া অন্যান্য কোনো নাম যদি রেডিও মিলনের সাথে জড়িয়ে থাকে, স্পটিফাইতে সেগুলোকে সযত্নে ইগনোর করুন। নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন একটা জায়গা, কাজেই আমরা আশা করব আপনারা এখানে অর্থাৎ ইউটিউবে আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছেন, স্পটিফাইতেও আপনারা আমাদের সেইভাবেই ভালোবাসা দেবেন। রেডিও মিলন অডিও স্টোরি এই নামে আপনি সার্চ করলে পেয়ে যাবেন স্পটিফাইতে আমাদের অ্যাকাউন্ট, এবং সেখানে ফলো করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই গল্পগুলোও শুনতে ভুলবেন না। আর শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পছন্দ মতো রেটিং দিতেও ভুলবেন না। ইউটিউবের পাশাপাশি আমরা চাই স্পটিফাইতেও আমাদের একটা বিকল্প রাস্তা খোলা থাকুক। ইদানিংকালে হয়তো অনেকেই শুনেছেন অনেক অডিও স্টোরি চ্যানেল ডিমনিটাইজড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ঘাড়ে হয়তো ইউটিউবের সেই কোপ এসে পড়েনি, আমরা সেফ ছিলাম, কিন্তু কতদিন সেটা কেউ জানে না। তাছাড়া স্পটিফাই যেহেতু অডিওর জন্যই একটি আলাদা প্ল্যাটফর্ম, তাই সেখানেও এবার থেকে আমরা আমাদের গল্পগুলি আপলোড করতে থাকব। একটু সময় লাগবে, ধীরে ধীরে আমরা শুরু করেছি গল্প আপলোড করা। আপাতত আপনারা গিয়ে সেখানে একসাথে জড়ো হন, ওখানেও একইভাবে আমাদের আবার দেখা হবে, গল্প শোনা হবে। স্টে কানেক্টেড। রেডিও মিলনের আজকের নিবেদন সমজা দাসের টাপুরদি সিরিজের কাহিনী মৃত্যুর গন্ধ। গল্পটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। লেখিকা সমজা দাস এবং দ্বীপ প্রকাশনকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে সমজা দাসের কাহিনী মৃত্যুর গন্ধ। আপনার এরকম মনে হচ্ছে কেন? মানে কোনো নির্দিষ্ট কারণ আছে, না জাস্ট আপনার গাট ফিলিং? না না, শুধু একটা ধারণার বশবর্তী হয়ে আপনার কাছে ছুটে আসতাম না। আমি নিশ্চিত কেউ আমায় মারতে চায়। বেশ, কিন্তু সে কে? তা আমি জানি না। দেখুন, আমার বয়স ৭৪ বছর, যথেষ্ট সময় বেঁচেছি আমি। মরতে তো একদিন সকলকেই হবে, সেই জন্য ভয় পাই না। কিন্তু হঠাৎ করে কেন মরছি, কে মারছে, না জেনে মরে যেতে আমার আপত্তি আছে। সেই কারণেই আপনার কাছে আসা। আপনি দয়া করে খুঁজে বার করুন তো, কে আমায় মারতে চায় আর কেনই বা মারতে চায়। সে না হয় হলো, কিন্তু তার জন্য তো আপনার সম্বন্ধে আগে আমায় জানতে হবে, তাই না? আপনি চা খাবেন? এতক্ষণ ভদ্রলোক খুব গম্ভীর মুখে কথা বলছিলেন। এবার যেন মোটা গোঁফের তলায় একটু হাসির রেখা দেখা দিল। গত ২-৩ দিন ধরে মিতুল টাপুরের বাড়িতে ঘাঁটি গেড়েছে। ওর মা বাবা গিয়েছে মালদায় বাবার দূরসম্পর্কের এক দাদার মেয়ের বিয়েতে। ওকেও যাওয়ার জন্য জোর করেছিল, কোনো মতে সেটাকে পাশ কাটিয়েছে। প্রথম দিন একাই ছিল বাড়িতে। রাতে টাপুর জানতে পেরে ফোন করে চলে আসতে বলল ওর বাড়িতে। আজ সকালে ভদ্রলোক ফোন করেছিলেন, টাপুরের সঙ্গে দেখা করতে চান। সেই মতো বেলা ঠিক 10টা 20 এখানে এসেছেন। নিজের পরিচয় বলতে এখনো অবধি শুধুমাত্র নামটুকুই জানিয়েছেন, অম্বরীশ রায়চৌধুরী। ওর ধারণা কেউ ওকে খুন করতে চায়। সৌম্য দর্শন, দীর্ঘদেহী ভদ্রলোক। বয়সের কারণেই হয়তো স্বাস্থ্য কিছুটা ভেঙেছে, চোখের নিচেও কালি। তবে ভদ্রলোক যে চা প্রেমী তা বোঝা গেল চায়ের নাম শুনে তার ঠোঁটের কোণের অনাবিল হাসিতে। ট্রেতে স্ন্যাক্স আর চায়ের কাপ সাজিয়ে নিয়ে টাপুর ঘরে ঢুকল। ভদ্রলোক শুধু চায়ের কাপটাই তুলে নিলেন, বললেন, সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আর কিছু খাবো না। আচ্ছা, এবার পুরো ব্যাপারটা আমায় একটু গুছিয়ে বলুন তো, তাতে কেসটা আমার বুঝতে সুবিধা হবে। আমার জন্ম
অবিভক্ত বাংলাদেশের যশোর জেলায়। দেশভাগের সময় পরিবারের সঙ্গে এদেশে আসি। তখন আমার বয়স হবে 2। আমরা ছিলাম 4 ভাই বোন। আমার বাবা ধনী মানুষ ছিলেন, সঙ্গে বিচক্ষণও। আগে থেকেই কলকাতায় বাড়িসহ প্রায় 10 কাঠা জমি কিনে রেখেছিলেন, তাই উদ্বাস্তু কলোনিতে গিয়ে উঠতে হয়নি আমাদের। আমার দাদা ছিল আমার চেয়ে 3 বছরের বড়। 7 বছর বয়সে ম্যালেরিয়ায় ভুগে মারা যায়। বাবা যখন মারা যান আমার বয়স তখন 19। কলেজে ভর্তি হয়েছিলাম। খারাপও ছিলাম না লেখাপড়ায়, কিন্তু সংসারের দায়িত্ব ঘাড়ে এসে পড়তে লেখাপড়ায় ইতি টানলাম। বাবা যথেষ্ট টাকা কুড়ি রেখে গিয়েছিলেন, কিন্তু বসে খেলে রাজার ধনও ফুরোয়। কাজেই রোজগারের ধান্দায় লেগে গেলাম। এক বন্ধুর সঙ্গে মিলে লোহার কারবার শুরু করলাম। কয়েক বছরের মধ্যেই ব্যবসাটা দাঁড়িয়ে গেল বেশ। চেনাশোনা একজনের কাছে খবর পেয়ে ট্যাংরা অঞ্চলে একটা রেস্তোরাঁ খুব সস্তায় কিনে ফেললাম। কলকাতার ওই অঞ্চলটা চীনাপট্টি। কেনার পরেই বুঝলাম মস্ত বড় ভুল করে ফেলেছি। জানতাম না ওই দিকটা অন্ধকারের সাম্রাজ্য। লোকাল গুন্ডাদের হাতে না রেখে ওখানে ব্যবসা করা সম্ভব নয়। বছর ওভাবেই ফেলে রাখলাম রেস্তোরাঁটা। তারপর একটা মীমাংসার জায়গায় এলাম উভয় পক্ষই। বেশ মোটা টাকা আক্কেল সেলামি দিয়ে রেস্তোরাঁ চালু হলো। সেই শুরু। এই মুহূর্তে কলকাতা শহরে আমার 4টে রেস্তোরাঁ, আর দেশের বিভিন্ন জায়গায় আরো 5টা আছে। অন্যান্য ব্যবসাও পাশাপাশি চলছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমার অর্থের অভাব নেই, সঙ্গে শত্রুর না। শত্রু বলতে আপনি কি বলতে চাইছেন? মানে ব্যবসায়িক শত্রু? ব্যবসায় সফল হলে বাজারে প্রতিদ্বন্দ্বী থাকবে, সে তো খুবই স্বাভাবিক। কিন্তু তারা আমায় মারতে চাইবে কেন? তাহলে কোন ঘটনা থেকে আপনার মনে হচ্ছে আপনাকে কেউ মারতে চায়? বাহ, বেড়ে হয়েছে কিন্তু চাটা। আমার পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি নয়। আমার যিনি বর্তমান স্ত্রী, তিনি দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মৃত। বর্তমানে ছোট ছেলেই দেখে আমার ব্যবসাপত্র। তার স্ত্রী এবং 1 ছেলে। আমার মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে, জামাইকে নিয়ে আমার বাড়িতেই থাকে। দ্বিতীয় পক্ষের 1 ছেলে আছে যে এখনো নাবালক, বয়স 17। আপনি আসুন আমার বাড়িতে, সবার সঙ্গে আলাপ করিয়ে দেব। আমি একজন সেলফ মেড পার্সন। 1 জেনারেশনের মধ্যে এই রেস্তোরাঁ চেন গড়ে তুলেছি একা হাতে। চোখ টাটানোর মতো লোকের অভাব নেই। আমার কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, এখন আমি কিচ্ছু বলবো না। আপনি আসুন আমার বাড়িতে, তখন বাকি কথা হবে। টাপুর চুপ করে ভাবল কিছুক্ষণ, তারপর মাথা তুলে হেসে বলল, বেশ, নিলাম আপনার কেস। যদিও আমার কাছে পরিষ্কার হলো না আদৌ কেসটা কি। তাহলে এটা ধরুন, আমি এবার উঠি। এই বলে উঠে দাঁড়িয়ে একটা লেফাফা টাপুরের দিকে বাড়িয়ে দিলেন অম্বরীশ রায়চৌধুরী। মিতুল লক্ষ্য করল টাপুরের মুখে বিস্ময়ের ভাব, তবু হাত বাড়িয়ে খামটা নিল সে। ভদ্রলোককে দরজা অবধি এগিয়ে দিয়ে ঘরে ফিরে এসে খামটা খুলল টাপুর। মিতুলও পাশে এসে দাঁড়ালো। একটা চিঠি আর একটা চেক। চেকে লেখা অর্থের পরিমাণ দেখে দুজনেরই চোখ কপালে উঠে গেল একেবারে। আর চিঠিতে টাইপ করে লেখা আছে, এই পত্র দ্বারা আমি মিস সঙ্গমিত্রা ব্যানার্জিকে তদন্তকারী হিসেবে নিয়োগ করলাম। যদি আমার অস্বাভাবিক মৃত্যু ঘটে, মিস ব্যানার্জি আমার অনুমতিক্রমে সেই মৃত্যুর তদন্ত করবেন। পরিবার এবং আমার অধীনস্থ সকল কর্মচারীদের মিস ব্যানার্জিকে সক্রিয় সহযোগিতা করার নির্দেশ রইল। নিচে অম্বরীশবাবুর সই আর একটা চিরকুটে সুন্দর হস্তাক্ষরে লেখা, যদি আমার মৃত্যু হয় সেই কথা ভেবে কেসের প্রদেয় ফিজ আগেই দিলাম। কম হলে বা আরও প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবেন।
যত শীঘ্র সম্ভব চেকটা ভাঙিয়ে নেবেন। বলা তো যায় না কখন কি হয়। কি ভাবছো টাপুরদি? ভাবছি ভদ্রলোকের দুশ্চিন্তায় আদৌ কোনো সারবত্তা আছে কিনা। প্রথমত উনি বারবার বলছেন কেউ ওকে হত্যা করতে চায়, কিন্তু কে বা কারা সেটা তিনি কিছুতেই খুলে বলছেন না। মানে উনি মনে মনে ঠিকই জানেন যে তার এমন কোনো শত্রু অবশ্যই আছে যার কাছে তাকে খুন করার যথেষ্ট কারণ আছে, কিন্তু সেটা তিনি খুলে বলতে চাইছেন না। কেন? আর দ্বিতীয়ত তিনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে যে অ্যাডভান্স পেমেন্ট করে গোয়েন্দা নিয়োগ করতে হচ্ছে? কোনো থ্রেট পেয়েছেন কি? পেলে সেটাও বা বলছেন না কেন? এত রাগ ঢাকের কারণ কি? চিন্তায় ডুবে গেল টাপুর। মিতুল জানে এখন আর ও কোনো কথা বলবে না। সে উঠে স্নান করতে ঢুকল। গড়িয়ার মতো অঞ্চলে এত বড় বাড়ি দেখলে সত্যিই অবাক হতে হয়। বাইরে থেকে দেখে বোঝা যায় না ভেতরে এতটা জায়গা জুড়ে ছড়ানো বিশাল বাড়িটা। সামনে লনে সুন্দর বাগান, নিয়মিত যত্ন নেওয়া হয় দেখলেই বোঝা যায়। ভেতরে ঢুকল টাপুর আর মিতুল। বসার ঘরটা সুন্দর করে সাজানো, তবে অন্দর সাজে রুচির থেকে বৈভব প্রদর্শনের প্রবণতাই বেশি। কিছুক্ষণ অপেক্ষার পর অম্বরীশবাবু এলেন। তাঁর অভিব্যক্তি দেখে মনে হলো তিনি অত্যন্ত বিরক্ত। সোফায় এসে বসলেন ভদ্রলোক। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি তো? না না, আপনাদের এখানে আসতে বলার কারণ হলো আমি চাই না আমার মৃত্যুর পর এই বাড়ির কেউ আপনাদের তদন্তের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করুক। আজ একটু আগেই আমি বাড়ির সকলকে ডেকে আপনাদের কথা বলেছি, আপনাদের এখানে আসার কারণও জানিয়েছি। আমার পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তে অত্যন্ত অখুশি। তারা আমার ধারণাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য এটা আমার বৃদ্ধাবস্থায় মানসিক ভ্রম। তবে তারা খুশি হোক বা অখুশি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাদের যে তদন্তের জন্য আমি নিয়োগ করেছি সেই তদন্ত হবে। যদি তাই হয় তাহলে আমরা আপনার মৃত্যু অবধি অপেক্ষা করব কেন? আমাদের তো এখনই চেষ্টা করা উচিত যাতে সেরকম কোনো ঘটনাই না ঘটে, তাই না? আমার মৃত্যু আটকাতে আপনারা পারবেন না। কোথায় কোথায় পাহারা দেবেন আমায়? আপনি কি কাউকে সন্দেহ করেন? অম্বরীশবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় চাকরের হাতে ট্রেতে চা আর খাবার সাজিয়ে পেছন পেছন একজন ভদ্রমহিলা ঘরে এসে ঢুকলেন। বয়স খুব বেশি হলে ৪৫-এর আশেপাশে হবে। গোলগাল ভারী চেহারা, বেশ লাবণ্যময়ী। অম্বরীশবাবু পরিচয় করিয়ে দিলেন। আমার পুত্রবধূ বিজয়া। এদের কথাই সকালে বলেছিলাম। দেখুন তো, বাবার এসব কি উল্টোপাল্টা ভাবনা চিন্তা। কেউ কেন মারতে যাবে বাবাকে বলুন? আপনারাই একটু বুঝিয়ে বলুন না। সেই কথাটা তো আমিও জানতে চাইছি। রীতা কোথায় বৌমা? যাও একটু ডেকে দাও ওকে। উম, মায়ের তো আজ ওই লেডিস ক্লাবে মিটিং আছে বাবা, রেডি হচ্ছেন, খুব তাড়ায় আছে বললেন। তুমি গিয়ে বলো আমি ডাকছি। বিজয়া দেবী মাথা নাড়িয়ে চলে গেলেন। মিতুল স্পষ্ট লক্ষ্য করল অম্বরীশবাবুর মুখের বিরক্তির ভাবটা গভীর থেকে গভীরতর হচ্ছে। মিনিট 10 পরে ভীষণ অপ্রসন্ন মুখে যিনি ঘরে প্রবেশ করলেন তাকে দেখে যথেষ্ট অবাক হল মিতুল আর টাপুর। দীর্ঘাঙ্গী ছিপছিপে এই ভদ্রমহিলাকে দেখলে একটা শব্দই মনে আসে, দেহবল্লরী। অপূর্ব সুলালিত সুঠাম শরীর তার বয়সকে হার মানিয়েছে। তবে এই দিনের বেলাতেও মুখে অতিরিক্ত প্রসাধনের প্রলেপ তার স্বাভাবিক সৌন্দর্যকে বেশ খানিকটা ঢেকে দিয়েছে। মুখের রেখায় কাঠিন্য। তিনি যে সুন্দরী সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সেই সৌন্দর্য দৃষ্টিকে শীতলতা দেয় না, বরং উগ্র আধুনিকতা দর্শনকারীর মনকে বিমুখ করে। আমার স্ত্রী রীতা। প্লিজ
তোমার এইসব বাজে স্ক্রিপ্টেড ড্রামায় আমায় ইনভলভ করো না। তোমার টাকা আছে, প্রচুর সময় আছে, বসে বসে নিজের খুনের গল্প বানাও। শরীর অসুস্থ হলে লোকে ডাক্তার ডাকে, গোয়েন্দা নয়। আমার সময় নেই, আমি চললাম। অম্বরীশবাবুর জবাবের জন্য অপেক্ষা না করে গটগট করে হাই হিলে ঝড় তুলে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। তার গমন পথের দিকে অসহায় চোখে তাকিয়ে রইলেন অম্বরীশবাবু। মনে হলো এতক্ষণ যে দাপুটে ব্যক্তিত্বের মুখোশ তিনি সকলের সামনে পড়েছিলেন, রীতা দেবী যেন সেটা একটানে ছিঁড়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। এই মুহূর্তে ওদের সামনে বসে আছেন এক অসহায় বৃদ্ধ মানুষ। অম্বরীশবাবু, আমার মনে হচ্ছে আপনি যে কোনো কারণেই হোক সব কথা খুলে বলতে পারছেন না বা বলতে চাইছেন না। সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আমি বলি কি, আপনি চেকটা ফেরত নিয়ে নিন প্লিজ। একটা ধারণার উপর নির্ভর করে এতগুলো টাকা আমি নিতে পারবো না। প্লিজ আমায় ভুল বুঝবেন না। আর একটা কথা, আপনার স্ত্রী বললেন আপনি অসুস্থ। কি হয়েছে আপনার? এমন কিছু নয়, বয়স হয়েছে, কদিন ধরে শরীরে যেন বল পাচ্ছি না। হাত পা মাঝে মাঝে কেমন যেন অবশ হয়ে আসছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকেই দেখিয়েছি, ওষুধও খাচ্ছি। বলেছেন বিশ্রাম নিতে আর জল বেশি করে খেতে। বাড়ি ফেরার পথে মিতুল টাপুরকে জিজ্ঞেস করল, কি বুঝলি টাপুরদি? খুব মুশকিলে ফেলে দিলেন ভদ্রলোক। আপাতত হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর যখন কোনো কাজ নেই, তোকে একটা হোম টাস্ক দিই তাহলে। বাড়ি ফিরে চটপট ভদ্রলোকের ব্যবসার সম্পর্কে যতটা খবর নেট থেকে সংগ্রহ করতে পারিস নোট ডাউন করে ফেল। আচ্ছা শোন, আমি সামনে নেমে যাব। ফ্রিজে দুপুরের লাঞ্চ রাখা আছে, মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিস। আমার ফিরতে বিকেল হবে। কোথায় যাচ্ছ? বেড়াতে। সোজাসুজি বললেই তো পারো যে বলবে না। পরবর্তী দিন দশেক নির্বিঘ্নেই কাটল। মিতুলের বাবা মা বিয়ে বাড়ি মিটিয়ে ফিরে এসেছেন, মিতুলও বাড়ি ফিরে গেছে। কাজে কর্মে ব্যস্ত হয়ে অম্বরীশবাবুর কথাও বেরিয়ে গিয়েছিল মাথা থেকে। ওরা ধরেই নিয়েছিল বড় লোকের বুড়ো বয়সে খেয়াল চেপেছে। শনিবার অফিস ছুটির দিন বলে মিতুলের ঘুম থেকে উঠবার তাড়া থাকে না। মোবাইল ফোনের রিং শুনে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে হাতড়ে বালিশের তলা থেকে ফোনটা বের করলো কোনো রকমে। টাপুর ফোন করেছে। হ্যালো। 15 মিনিটের মধ্যে রেডি হ, আমি পিক আপ করছি তোকে। কুইক, টাইম নেই। হ্যাঁ, 15 মিনিট? কেন, কি হলো আবার? অম্বরীশবাবু মারা গেছেন আজ ভোরে। মানে? গাড়িতে উঠেই মিতুল জিজ্ঞেস করলো, কিভাবে মারা গেলেন ভদ্রলোক? অম্বরীশবাবু বরাবর খুব ভোরে ঘুম থেকে ওঠেন, উঠতেন। সকালে পার্কে যেতেন মর্নিং ওয়াক করতে। গত কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না, মর্নিং ওয়াকেও যেতে পারছিলেন না। তাই সকালে উঠে বাড়ির বাগানেই হাঁটতেন। হেঁটে এসে সকাল 6:30টায় চা খেতেন রোজ। আজ সকালে আর ঘুম থেকে ওঠেননি। 6:30 নাগাদ বিজয়া দেবী চা নিয়ে তার ঘরে দিতে যান। শ্বশুরমশাইয়ের সকালের চাটা বরাবর তিনিই করতেন। রীতা দেবী আলাদা ঘরে শোন, দেরিতে ওঠেন। চা দিতে গিয়ে বিজয়া দেবী দেখেন মেঝের ওপর অম্বরীশবাবু পড়ে আছেন। গায়ে হাত দিয়ে দেখেন শরীর পাথরের মতো শক্ত, ঠান্ডা। শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। ওরা ফ্যামিলি ডাক্তারকে ডাকেন, তিনি এসে পুলিশে খবর দিতে বলেন। অম্বরীশবাবুর ছেলে পুলিশে খবর দিয়েই আমায় ফোন করেছেন। কথা বলতে বলতে ওরা সকাল 8টা নাগাদ অম্বরীশবাবুর বাড়িতে পৌঁছল। একটা পুলিশের গাড়ি বাইরে দাঁড়িয়েছিল, গেটে একজন কনস্টেবল। কি ব্যাপার? অম্বরীশবাবুর ছেলে অমিতাভ রায়চৌধুরী আমাদের ফোন করে ডেকেছেন। আপনারা রিলেটিভ? না, 1 মিনিট। হ্যাঁ অমিতাভ বাবু, হ্যাঁ আমরা এসে গেছি।
গেটের বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন। মিনিট দুয়েকের মধ্যেই অমিতাভ রায়চৌধুরী বাইরে বেরিয়ে এলেন, সঙ্গে একজন অফিসার। সামনে এসে হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য। বললেন, আমি গড়িয়া থানার ওসি সজল দেব। আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কাশিয়াং কেসটার কথা খবর কাগজে বেরিয়েছিল তো। আর একটা ব্যাপার আছে, অর্জুন আমার সহকর্মী, আমাদের দুজনের একই সঙ্গে ট্রেনিং হয়েছে। ওর মুখেও আপনার অনেক প্রশংসা শুনেছি। তাহলে তো ভালোই হলো। আমি এই কেসে কাজ করলে আশা করি আপনার সহযোগিতা পাবো। হ্যাঁ, নিশ্চয়ই। তবে আপনার মাথা ঘামানোর মতো তেমন কিছু নেই এই কেসে। অম্বরীশবাবু অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, বয়সও হয়েছিল। এনিওয়ে, বডি আমরা পোস্টমর্টমে পাঠাচ্ছি, দেখা যাক কি রিপোর্ট আসে। আমি কি একবার বডি আর স্পটটা দেখতে পারি? অফকোর্স, আসুন না। শুধু কোনো জিনিস ছোঁবেন না প্লিজ। অম্বরীশবাবুর বেডরুমে ঢুকল ওরা। মেঝের ওপর ভদ্রলোকের শরীরটা পড়ে আছে বেঁকে চুরে, চোখ আধ খোলা। দরজার কাছেই একটা ট্রে উল্টে পড়ে আছে, চারিদিকে চায়ের কাপের ভাঙা টুকরো। চা পড়ে শুকিয়ে এসেছে। টাপুর ব্যাগ থেকে রবারের গ্লাভস বের করে পরে নিল হাতে। তারপর হাঁটু গেড়ে বসল মৃতদেহের পাশে। খুঁটিয়ে কিছুক্ষণ দেখল মাথা থেকে পা পর্যন্ত। তারপর উঠে দাঁড়িয়ে গ্লাভস খুলে ব্যাগে ঢুকিয়ে নিল। কে পেলেন কিছু? না, আপনি তো আগেই দেখে নিয়েছেন। আমার আর নতুন করে কিছু তেমন দেখার ছিল না। তবু ওই ফর্মালিটি। মারা যাওয়ার আগে ওর সেরকমই নির্দেশ ছিল। যাই হোক, আপনি বোধহয় অলরেডি জেরা করেছেন সকলকে। আমিও আসলে একবার সকলের সঙ্গে কথা বলতে চাই। অসুবিধা নেই তো? না না, অসুবিধা কিসের, বলুন না কথা। আফটার অল অম্বরীশবাবু আপনার ক্লায়েন্ট। বলছি, কিরকম টাকা পয়সা দিয়েছেন উনি? প্রশ্নটা শুনে গা জ্বলে গেল মিতুলের। মনে মনে ভাবল, কি অভদ্র লোক রে বাবা! এরকম লোক অর্জুন তার বন্ধু হয় কি করে? বোঝাই যাচ্ছে টাপুরদির নাক গলানো একদম পছন্দ করছে না। নেহা টাপুরদির ঠান্ডা মাথার মানুষ। আগে কেস সলভ হোক, তারপর তো টাকা। তাছাড়া পুলিশ যেভাবে কেসের ভেতরে ঢুকতে পারে, আমি কি আর সেভাবে পারবো? আপনাদের সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। না না, আপনি অর্জুনের বন্ধু, যতটা সম্ভব হেল্প তো করতেই হবে। সকালে কটা নাগাদ চা নিয়ে গেছিলেন? ড্রয়িং রুমের পাশে একটা ছোট ঘরে বসার ব্যবস্থা করা হয়েছে। বিজয়া দেবী ওদের সামনে বসে আছেন। অম্বরীশবাবুর বডিটা তিনিই প্রথম দেখেন। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন ভদ্রমহিলা। রোজই তো 6:30তেই চা খেতেন। সকালের চাটা আমার হাতে ছাড়া খেতেন না। গিয়ে কি দেখলেন? অন্যদিন এই সময় বাবার হাঁটা হয়ে যায়, আজ দেখলাম হাঁটতে বেরোননি। ভাবলাম শরীরটা হয়তো একটু বেশি খারাপ হয়েছে, আর ঢুকে দেখলাম বিজয়া দেবী, এখন আপনাকে যা জিজ্ঞাসা করব ভেবে চিনতে উত্তর দেবেন, কেমন? আপনি তো জানেন অম্বরীশবাবু কিছুদিন আগেই আমায় অ্যাপয়েন্ট করেছিলেন তার মৃত্যুর তদন্ত করতে। তিনি আগেই ধারণা করেছিলেন তার মৃত্যু হতে পারে। কেন, আপনি কি কিছু জানেন? দেখুন, বাবা খুব স্বল্পভাষী মানুষ ছিলেন। ওর মনের কথা বোঝা যেত না ঠিক, কিন্তু যখন আপনার ব্যাপারটা আমরা সবাই জানতে পেরেছিলাম, সবার মতো আমিও না গুরুত্ব দিইনি অতটা। ভেবেছিলাম বাবা বেশি ভাবছেন। আর তাছাড়া বাবাকে কেউ কেনই বা মারবে বলুন তো? আচ্ছা, বাবার মৃত্যুটা কি অস্বাভাবিক? মানে বাবা তো অসুস্থ। দেখুন, অস্বাভাবিক কি না সেটা তো পোস্টমর্টম রিপোর্ট এলেই বোঝা যাবে। আবার পোস্টমর্টমের সব স্বাভাবিক এলো মানেই যে মৃত্যু স্বাভাবিক
এমনটা কিন্তু নাও হতে পারে। পুরো ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ। আপনি বরং বলুন, অম্বরীশবাবুর কোনো শত্রু ছিল কি? দেখুন, ব্যবসার খবর তো আমি অত রাখি না। বাড়িতে পরিবারের মানুষের মধ্যে আর কে শত্রু হবে? আমি তো কিছু। ঠিক আছে, আপনি এখন আসুন, আপনার স্বামীকে পাঠিয়ে দেবেন। বিজয়া দেবী উঠে গেলেন। মোবাইলের রেকর্ডিংটা বন্ধ করে মিতুল জিজ্ঞেস করল, আচ্ছা টাপর্তি, ভদ্রমহিলা খুব সরল সাদা সিধে না? কতটা সরল আর ঠিক কতটা অভিনয় সেটাই বুঝতে পারছি না। এই সময় অম্বরীশবাবুর ছেলে অমিতাভ রায়চৌধুরী ঘরে ঢুকলেন। চোখে মুখে শোকের চিহ্ন স্পষ্ট। এই শোকের সময় আপনাকে বেশি প্রশ্ন করব না। আপনি তো জানেন আপনার বাবা কি জন্য আমায় অ্যাপয়েন্ট করেছিলেন। আপনার কি মনে হয় কেউ আপনার বাবাকে খুন করতে পারে? সেরকম কোনো শত্রু আছে আপনাদের? না। ঠিক আছে, তবে আপনি আরেকটু ভাবুন। কিছু মনে পড়লে প্লিজ জানাবেন আমায়। আর আপনাদের পরিবার সম্পর্কেও কিছু জানার আছে আমার। আমাকে হয়তো আরও আসতে হবে এই বাড়িতে। সবাইকে কাইন্ডলি একটু বলে রাখবেন যাতে সহযোগিতা করেন। ঠিক আছে। অম্বরীশবাবুর বডি মৃত্যুর পরে যে ডাক্তার দেখেছিলেন তার নাম ঠিকানাটা ফেরার আগে আমায় একটু দিয়ে দেবেন প্লিজ। আমি এখন রীতা দেবীর সঙ্গে কথা বলবো। উনি কি নিজের ঘরে আছেন? হ্যাঁ, চলুন, আমি নিয়ে যাচ্ছি। রীতা দেবী ঘরেই ছিলেন। অমিতাভবাবু দরজায় নক করলেন। কে? আমি। এরা আপনার সঙ্গে একটু কথা বলতে চান। ওরা ঘরে ঢুকল। রীতা দেবী বিছানায় শুয়েছিলেন। পাশে একটা 17-18 বছরের ছেলে বসে আছে, রীতা দেবীর ছেলে। ওদের দেখে রীতা দেবী বিছানায় উঠে বসলেন। নমস্কার। আপনারা কথা বলুন, আমি নিচে যাচ্ছি। অমিতাভবাবু বেরিয়ে যেতেই রীতা দেবী বললেন, এই কেস আপনি ছেড়ে দিন। অম্বরীশ যে টাকা আপনাকে দিয়েছে সেটা ফেরত দিতে হবে না, কিন্তু আর এ নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না প্লিজ। দেখুন, অম্বরীশবাবু আমার ক্লায়েন্ট। আমি টাকা নিয়েছি তার কাছ থেকে। আপনারা না চাইলে এই কেসে আমার এগোনো সম্ভব নয়। কিন্তু একটা কথা বলুন তো, আপনি কি চান না অম্বরীশবাবুর মৃত্যু রহস্যের কিনারা হোক? কিসের রহস্য? অম্বরীশ অসুস্থ ছিল, বয়সও হয়েছিল যথেষ্ট। ওইসব খুন টুন সবর কল্পনা। কেউ কেন ওকে খুন করতে চাইবে বলুন তো? সেটাই তো আপনার কাছে জিজ্ঞাস্য। আপনার কি মনে হয় কেউ ওকে খুন করতে পারে? না, পারে না। সব বাজে কথা, রাবিশ, মতিভ্রম। আপনারা আপনারা এখন আসতে পারেন। আমি অসুস্থ বোধ করছি। বেশ, ঠিক আছে, আজকের মতো আসি। পরে হয়তো আবার আসতে হবে। আর হ্যাঁ, অম্বরীশবাবু আমাকে তার মৃত্যুর তদন্ত করতে বলেছিলেন। উনি আমার ক্লায়েন্ট, তাই আপনারা যদি সহযোগিতা করেন ভালো, না করলেও তদন্ত আমি করব। জানি না আদৌ এই মৃত্যুতে কোনো রহস্য আছে কি না, তবে থাকুক বা না থাকুক তদন্ত হবেই। আজ আসি, নমস্কার। অম্বরীশবাবুর বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠল ওরা। টাপুরের মুখ থমথমে। মিতুল ড্রাইভিং সিটে বসল। স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই কোনো স্ত্রী যে এই ধরনের কথাবার্তা বলতে পারে, এই রীতা রায়চৌধুরীকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। টাপুর অন্যমনস্কভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। টাপর্তি, কি বুঝছো? অম্বরীশবাবুর শরীরটা লক্ষ্য করেছিলি? দেখলাম তো। দেখা এক জিনিস আর লক্ষ্য করা অন্য জিনিস। দেখেছিস তো বটেই, লক্ষ্য করেছিস কি? না, কি দেখেছো তুমি বলো না বাপু। অম্বরীশবাবুর হাতের নখ, ঠোঁট আর চোখের সাদা অংশে নীলচে ছোপ। সে কি? তুই গাড়িটা সামনে থেকে বাঁদিকে নে, অম্বরীশবাবুর ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। বাড়ির সামনে নেমপ্লেটে নাম আর বড়সড় দেশি বিদেশি ডিগ্রির লম্বা লাইন দেখে মিতুল একটু ঘাবড়েই গেল। ডক্টর অনুপম দত্ত।
আগেই ফোন করে নিয়েছিল টাপুর। ডাক্তারবাবু ব্যস্ত মানুষ, তবে আজ বাড়িতেই ছিলেন। ফোনে ওদের বাড়িতেই আসতে বলেছিলেন। গেট দিয়ে ঢুকে একটা অপ্রশস্ত বাগান পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই চেম্বার। তবে রোগীর ভিড় তেমন একটা নেই এখন। একজন রোগী বেরোতেই ওদের ডাক পড়ল ভেতরে। তবে ভেতরে ঢুকে ডক্টর দত্তকে দেখে প্রাথমিকভাবে একটা ধাক্কা খেল মিতুল। ও ভেবেছিল অম্বরীশবাবুর ফ্যামিলি ফিজিশিয়ান বয়স্ক কেউ হবে, কিন্তু ভেতরে যিনি বসে সেই ভদ্রলোকের বয়স 40-এর বেশি কিছুতেই হবে না, আর অসম্ভব রূপবান একজন পুরুষ। ওরা ঢুকতেই উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করলেন ভদ্রলোক। তারপর সামনে রাখা দুটো চেয়ার দেখিয়ে বসতে বললেন। টুকটাক প্রাথমিক কথাবার্তার পর আসল কথায় ঢুকে পড়ল টাপুর। অম্বরীশ রায়চৌধুরী তো আপনার পেশেন্ট ছিলেন? হ্যাঁ, গত 3 বছর থেকে। তার আগে উনি ডক্টর সদাশিব রায়কে দেখাতেন। ডক্টর রায় আমায় খুব স্নেহ করতেন। বয়সের কারণে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন। উনি আমার নাম রেফার করেন মিস্টার রায়চৌধুরীকে। তারপর থেকে আমি ওদের ফ্যামিলি ফিজিশিয়ান। যদিও আমি অন্য কোনো পেশেন্টকে বাড়ি গিয়ে ট্রিট করি না, তবে ওদের ফ্যামিলিকে করি, কারণ ওরা ডক্টর রায়ের রেফারেন্স। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, অম্বরীশবাবুর বডিটা দেখে আপনি তো প্রথম পুলিশে খবর দিতে বলেছিলেন শুনলাম। নিশ্চয়ই আপনি কিছু সন্দেহ করেছেন, তাই না? আপনি তো দেখেছেন বডি, আপনি কি বুঝলেন সেটা আগে শুনি। পয়জনিং করা হয়েছে। রাইট। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে পয়জনিং এর ধরন সম্পর্কে শিওর হওয়া যাবে। অম্বরীশবাবুর কি ধরনের শারীরিক সমস্যা ছিল বলা যাবে কি? এই বয়সে শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে তো। ডায়াবেটিস, হাই প্রেশার এসব তো ছিলই। ইদানিং কিডনির একটু সমস্যাও দেখা দিয়েছিল, আর রেসপিরেটরি প্রবলেমও ছিল। বাড়াবাড়ি হলে অ্যান্টিহিস্টামিন দিতে হতো, মাঝে মধ্যেই নেবুলাইজ করতে হতো। আমি দিন কয়েক শহরের বাইরে ছিলাম। ফোনে আমায় জানিয়েছিলেন হাতে পায়ে নাকি জোর পাচ্ছেন না। সেই সময় খুব একটা গুরুত্ব দিইনি। আচ্ছা, আর একটা কথা জানতে চাই, ওর মানসিক স্বাস্থ্য কেমন ছিল? ডক্টর দত্ত কিছুক্ষণ চুপচাপ ভাবলেন, তারপর বললেন, আমার তো অন্তত অস্বাভাবিক কিছু চোখে পড়েনি কখনো। মানে ৭৪ বছর বয়সটা ঠিক ধীমরতি ধরার বয়স তো নয়, বরং উল্টোটাই সত্যি। একটু বেশি সজাগ ছিলেন যাবতীয় বিষয়। যেমন? যেমন ধরুন, ছোট ছেলেকে নিয়ে চিন্তিত ছিলেন খুব। ছোট ছেলে মানে রীতা দেবীর ছেলে? হ্যাঁ, ছেলেটি ড্রাগ অ্যাডিক্ট। চিকিৎসা চলছে, তবে লাভ নেই। ও লুকিয়ে চুরিয়ে নেশার সাপ্লাই ঠিকই পেয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ উঠি। নিশ্চয়ই, যে কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবেন। এটা পূর্তি, ওদের বাড়ির লোকজন তো কোনো রকম সহযোগিতা করবে বলে মনে হচ্ছে না। কি করবে তাহলে? কি আর করব, যেটুকু সম্ভব চেষ্টা করব। জোর করে তো আর বাড়িতে ঢুকতে পারবো না। ওই গড়িয়া থানার ওসি সজল দেব, লোকটা একেবারে যাচ্ছে তাই। হাসিটা কেমন যেন গা জ্বালানো। তার দোষ নেই, তিনি ভাবছেন আমি তার কেসে নাক গলাচ্ছি। আমি কেস সলভ করে ফেললে উনি ক্রেডিট পাবেন না। প্রাইভেট ডিটেকটিভদের কোনো পুলিশই খুব একটা খুশি মনে অ্যাকসেপ্ট করে না। এখন তাহলে কিভাবে এগোবে ভেবেছ? মানে প্ল্যান কি? আপাতত বাইরে থেকে যতটা খোঁজ খবর নেওয়া যায় সেটা নিতে হবে। অম্বরীশবাবুর ব্যবসার খবর জানতে হবে, আর তার কোনো ব্যবসায়িক শত্রু আছে কিনা সেই খবরও নিতে হবে। তারপর পোস্টমর্টেম রিপোর্টটা এলে মৃত্যুর কারণ সম্পর্কে শিওর হওয়া যাবে। আর ও বাড়ির লোকেদের ব্যাপারেও খোঁজ লাগাতে হবে। অনেক কাজ রে। নাও, তোমার মোহনবাসী বেজে গেছে। তোমরা কথা বলো, আমি শুতে চললাম। গুড নাইট। আর সজল দেবের ব্যাপারটা বলো কিন্তু অর্জুনদাকে। অর্জুন বছরখানেক হলো হায়দ্রাবাদে আছে। আইপিএস ক্র্যাক করার পর এখন ট্রেনিং পিরিয়ড চলছে ওর। যেমন বুদ্ধিমান তেমনই দুর্ধর্ষ তার একাডেমিক রেজাল্ট। প্রথম চান্সেই আইপিএস কোয়ালিফাই করে গেছে। বিছানায় শুয়ে শুয়ে অম্বরীশবাবুর কথা ভাবছিল মিতুল। এই তো সেদিন এই বাড়িতে এসেছিলেন ভদ্রলোক, আর
আজ তিনি সত্যিই মৃত? কি অদ্ভুত! সত্যি কি বিষ যে দেওয়া হয়েছিল ওকে, কে জানে। কি দিল বিষ? কেনই বা দিল? সম্পত্তির লোভ নাকি অন্য কোনো কারণ? কে জানে। অবশ্য অম্বরীশ বাবুর সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। সেদিন তার কথা থেকে আঁচ পেয়েছিলাম তিনি নিজে হাতে তার ব্যবসা, এই প্রভূত সম্পত্তি সবকিছু করে তুলেছিলেন। মানুষের জীবনে যা কিছু কাঙ্ক্ষিত সবই করায়ত্ত করেছিলেন, কিন্তু তবু তাকে জীবনের শেষ সময়টা মৃত্যু ভয় নিয়ে কাটাতে হলো। টাপুরদের সন্দেহ যদি সত্যি হয়, আচ্ছা অম্বরীশবাবু কি জানতেন কে তাকে খুন করতে চায়? মনে হয় না। জানলে তো সেটা আটকানোর চেষ্টা করতেন। হয়তো হয়তো শুধু মৃত্যুর গন্ধই পেয়েছিলেন। হত্যাকারী সম্বন্ধে সত্যি তার কোনো ধারণাই ছিল না। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করতে বসে মিতুল জিজ্ঞেস করল, টাপুরদি, অর্জুনদাকে বললে কেসটার ব্যাপারে? কিছুটা আর সজল দেবের কথা? বলেছি। বলল সজলবাবুর সঙ্গে পুলিশ ট্রেনিংয়ের সময় আলাপ হয়েছিল, কিন্তু তারপর আর কোনো যোগাযোগ ছিল না। ওই রেবতী দত্ত হত্যার পর একবার দেখা হয়েছিল, তখন কথায় কথায় ওকে আমার কথা বলেছিল অর্জুন, ব্যাস। সেটাকেই গতকাল উনি খেয়াল খুশির রং চড়িয়ে বললেন আর কি। সত্যি বাবা, কত রকমের মানুষ হয় এই পৃথিবীতে। অর্জুন বলল উনি সহযোগিতা কতটা করবেন ও জানে না, কিন্তু অসহযোগিতা সব রকম ভাবেই দায়িত্ব নিয়ে করবেন। দূর বাবা, এই আবার কেমন কথা? মৃতের বাড়ির লোক সহযোগিতা করবে না, পুলিশ করবে না, তাহলে কেসটা সলভ হবে কিভাবে? নাকি আদৌ কেউ চাই না যে কেসটা সলভ হোক? এই অম্বরীশ রায়চৌধুরীর লোকটাকে একটু কাল্টিভেট করতে হবে, বুঝলি? আচ্ছা, তোকে যে হোম টাস্ক দিয়েছিলাম সেটা করেছিস? হ্যাঁ, যতটা পেরেছি, মানে ওই গুগল যতটা ইনফরমেশন দিয়েছে আর কি। আমার ল্যাপটপে আছে, পাঠিয়ে দিচ্ছি তোমায় অফিসে পৌঁছে। পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। অমিতাভ রায়চৌধুরী নিজেই ফোন করেছিলেন টাপুরকে, বললেন দেখা করতে চান। সম্ভবত পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরেই তার মনের পরিবর্তন হয়েছে। অম্বরীশবাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমার ডিটেলড ইনফরমেশন চাই। দেখুন, সব কথা আপনি আমায় খুলে না বললে আমি কিন্তু এগোতে পারবো না। হ্যাঁ, দেখুন, আমাদের পরিবারের একটা সামাজিক সম্মান আছে। পরিবারের কেউ বাবাকে খুন করবে এ আমি বিশ্বাস করি না। পুলিশ যেভাবে সবাইকে নিয়ে টানা হেঁচড়া করছে তাতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। আপনি প্লিজ দেখুন কেসটা। আপনি যদি সত্যিই চান অম্বরীশবাবুর মৃত্যু রহস্যের কিনারা হোক, তাহলে আমায় সব রকম সহযোগিতা করতে হবে, আপনাকে এবং আপনার বাড়ির লোকজনকে। আমার কথা আমি বলতে পারি, অন্য কেউ কতটা সহযোগিতা করবে সেটা আমি জানি না। আপনি সহযোগিতা করলে আপনার স্ত্রীও কোনো রকম আপত্তি করবেন না, ধরে নিচ্ছি। আর আপনি কার কথা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনার যখন মা মারা যান তখন আপনার বয়স কত? 8, আর আমার বোন তখন 3 বছরের। কিভাবে মারা যান তিনি? আত্মহত্যা করেছিলেন। আমার দাদা মানসিকভাবে সুস্থ ছিল না। মা দাদাকে খুব ভালোবাসতেন। মায়ের সারাটা দিন ওকে নিয়েই কাটত। নিজে কিছুই করতে পারতো না দাদা, সব করিয়ে দিতে হতো। হঠাৎ একদিন দাদা কিভাবে যেন একা বারান্দায় বেরিয়ে আসে, আর সেখান থেকে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা গিয়েছিল। মা নিজেকে ক্ষমা করতে পারেননি, ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর ধারণা হয়েছিল তার অসাবধানতার জন্যই দাদা চলে গেল। আর বাবা ওই সময় ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকতেন। এরপর মা একদিন হঠাৎই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অম্বরীশবাবু দ্বিতীয় বিয়ে কবে করেন? মা মারা যাবার 18 বছর পরে। বাবার বয়স তখন 54। হঠাৎই আমাদের জানালেন তিনি আবার বিয়ে করতে চলেছেন। পাত্রী তিনি নিজেই পছন্দ করেছেন। অস্বীকার করব না, খুব অবাক হয়েছিলাম, রাগও হয়েছিল সেই সময়। দেখুন,
অস্বীকার করে লাভ নেই, মায়ের মৃত্যুর পর বাবা এমন কিছু ব্রহ্মচারীর জীবনযাপন করেননি। অনেক সম্পর্কে জড়িয়েছেন, সম্পর্ক ভেঙেছেন, কিন্তু সেগুলো কোনোটাই সিরিয়াস ব্যাপার কিছু ছিল না তার জন্য। কিন্তু তাদের কাউকে ঘরে এনে তোলেননি। বিয়ের কথাটা আমরা কেউই খুশি মনে গ্রহণ করতে পারিনি। তখন আমার 26 বছর বয়স। বিভিন্ন জায়গায় আমার বিয়ের কথাবার্তা চলছে, পাত্রী দেখা হচ্ছে। এরকম সময় বাবা যদি বিয়ে করতে চান, ধাক্কা লাগে বই কি। আমার বোন নিজের পছন্দে বিয়ে করেছে। তুহিন, মানে আমার বোন মাধবীর হাজবেন্ড, আমাদেরই কর্মচারী ছিল, মুম্বাই ব্রাঞ্চের, প্রবাসী বাঙালি। কাজে কর্মে কলকাতায় আসা যাওয়া করত। তখনই মাধবীর সঙ্গে আলাপ। তখন মনে হয়েছিল খারাপ নয়, ভদ্র, বুদ্ধিমান, মাথার ওপরেও কেউ নেই। বাবাও অমত করলেন না। তবে শর্ত হলো বিয়ের পর আমাদের বাড়িতেই থাকতে হবে, ওই ঘর জামাই আর কি। তুহিন আপত্তি করেনি। আপত্তি করার কোনো কারণও ছিল না। রাজত্ব, রাজকন্যা পেলে কে আর অখুশি হয় বলুন? তাছাড়া তখন তো বুঝিনি ভদ্রতাটা ওর মুখোশ। যাক, সেসব আলাদা কাহিনী। মাধবী সে সময় খুব কান্নাকাটি করেছিল বাবার বিয়ের সিদ্ধান্তে, কিন্তু বাবা কারো কথাই শোনেননি। মাসখানেকের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ করে নতুন বউ সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। তারপর একটা 5 স্টার হোটেলে বিরাট পার্টি থ্রো করলেন। রীতা দেবীর সঙ্গে কোথায় কিভাবে আলাপ হয় অম্বরীশবাবুর? অফিসে বাবার সেক্রেটারি ছিলেন ভদ্রমহিলা। বাবাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করেন। কি ফাঁসিয়ে মানে? মানে মানে প্রেগনেন্ট হওয়ার মিথ্যে নাটক করে বাবাকে বিয়ে করতে বাধ্য করেন। তার মানে অম্বরীশবাবুর জীবন বেশ রঙিন ছিল, যা বুঝলাম। আর অমিতাভবাবু রীতা দেবীকে অপছন্দ করেন। বাবা যদি ছেলের বিয়ের বয়সে নিজে বিয়ে করে বউ আনেন, কোনো ছেলে কি খুশি হতে পারে টাপুরদি? রীতা দেবীর বয়ানটাও শোনা দরকার। একতরফা শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আচ্ছা টাপুরদি, তুমি বললে পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে অম্বরীশবাবুকে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে বিষ দেওয়া হয়েছিল, মানে স্লো পয়জনিং। সেটা করার সুযোগ তো বাড়ির লোকেরাই পাবে, তাই না? সেটা একটা ভাববার বিষয় বটে। দেখ, অম্বরীশবাবুর বয়স হয়েছিল, কতদিনই বা আর বাঁচতেন? খুব জোর হলে 10 বছর। সম্পত্তির অ্যাঙ্গেলটা তাই খুব একটা জোরদার হচ্ছে না। অম্বরীশবাবুর মৃত্যুর পরে তার স্ত্রী আর ছেলেমেয়েরা সম্পত্তি তো এমনিতেই পেতেন, যদি না তিনি কোনো উইল রেখে যান। এমনও তো হতে পারে যে সেই উইল করার সম্ভাবনাটা রুখতেই মেরে ফেলা হলো ওকে। সেক্ষেত্রে জেনে নিতে হবে অম্বরীশবাবুর কোনো উইল আছে কিনা, কিংবা করার কথা ছিল কিনা। আরেকটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, রীতা দেবীর ছেলে অঙ্কুর ড্রাগ অ্যাডিক্ট। ঠিক, আমি খবর নিয়ে জেনেছি অম্বরীশবাবু তাকে রিহাবে পাঠানোর কথা ভাবছিলেন। সেই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। কোত্থেকে জানলে? ডক্টর অনুপম দত্ত? হ্যাঁ। কি হ্যান্ডসাম ভদ্রলোক। তাই? তা নয় তো কি। অনুপম বাবুই কিন্তু সাজেস্ট করেছিলেন রিহাবের ব্যাপারটা। মন্দারমণিতে অনুপম বাবুর এক বন্ধুর ভালো রিহাব আছে। অম্বরীশবাবু চেয়েছিলেন অঙ্কুরকে ওই রিহাবে পাঠাতে। রীতা দেবী তাতে এতটাই রেগে যান যে ডক্টরের সামনেই তাকে ডিভোর্সের থ্রেট দেন। বলেন ওদের সম্পত্তির ভাগ আলাদা করে লিখে দিতে, তিনি ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবেন। অম্বরীশবাবু স্বাভাবিকভাবেই রাজি হননি। তর্ক বিতর্ক আরও দূর গড়ানোর আগে ডক্টর দত্ত সেখান থেকে চলে আসেন। শত হলেও তিনি তো বাইরের লোক, স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে দাঁড়িয়ে থাকা শোভন নয়। আচ্ছা, এমনও তো হতে পারে স্ত্রী আর ছেলের ব্যবহারে অতিষ্ঠ হয়ে অম্বরীশবাবু তাদের হয়তো সম্পত্তি থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছিলেন, আর সেই কারণেই উইল করার আগেই হয়তো তাকে সরিয়ে দেওয়া হলো। কথা বলতে হবে রে মিতুল, সবার সঙ্গে আরো বেশি কথা না বললে ওদের মনের ভেতর ঢোকা যাবে না। কিন্তু ওরা যে কথা বলতেই আগ্রহী নন। এরকম চললে খুব শিগগিরই আমরা ডেড এন্ডে পৌঁছে যাব। একটা ব্রেক থ্রু খুব দরকার, খুব তাড়াতাড়ি। সত্যি কেসটা সম্বন্ধে আমাদের কাছে তথ্য প্রমাণ এতটাই কম যে এগোতেই পারা যাচ্ছে না।
বলুন অমিতাভ বাবু। মিস ব্যানার্জি? হ্যাঁ বলুন, শুনছি। ইজ এভরিথিং ওকে? না মানে একটা মিস অ্যাপ হয়ে গেছে। অঙ্কুর, কি হয়েছে অঙ্কুরের? হি ইজ নো মোর। হোয়াট? কিভাবে, কখন? আজ সকালে ওর ঘরে ওই 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 অবস্থায়, মানে কিভাবে মারা গেছে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ডাক্তার সন্দেহ করছেন ড্রাগ ওভারডোজ। আপনি কি একবার? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। সকাল 9টা বাজে। তরঙ্গবাহিত হয়ে যে খবরটা এইমাত্র এলো তার জন্য টাপুর বা মিতুল কেউই প্রস্তুত ছিল না। ওরা ব্রেকফাস্ট করতে বসেছিল। খবরটা শোনা মাত্রই খাবার ফেলে ছুটল দুজনে। গাড়ি চালাতে চালাতে টাপুর আফসোস করছিল। সেটা আমারই দোষ হলো রে মিতুল। নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার ইগোর জন্য এটা হলো। এরকম বলো না প্লিজ। তুমি কি করতে ওরা যদি তোমার সঙ্গে সহযোগিতা না করে? আরে তুই বুঝছিস না, আমার উচিত ছিল জোর করে ওদের সঙ্গে কথা বলা, কিন্তু সেটা ভেবেছি ওরা যদি সহযোগিতা না করে, ওরা যদি তদন্ত করাতে না চায়, আমার কিসের দায়? পুলিশ যা পারবে করুক, ঘা করিনি। ইস 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 ইস, ভুল হয়ে গেল রে। ইস, একটা বাচ্চা ছেলে এভাবে মরে গেল। ওরা পৌঁছে দেখল পুলিশ তখনও এসে পৌঁছয়নি। বাইরে বসার ঘরে কাউকেই দেখতে পেল না, কিন্তু কারো জন্য অপেক্ষা না করে টাপুর নিজেই সিঁড়ি বেয়ে ওপরে উঠল। মিতুলও চলল সঙ্গে। রীতা দেবীর ঘরে আগের দিনই গিয়েছিল ওরা। সেখানে পৌঁছে দেখল ঠিক পাশের ঘরটাতেই বাড়ির সব লোকজনের ভিড়। বাড়ির কাজের লোকেরাও ভিড় করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। ভিড় ঠেলে ভেতরে ঢুকল ওরা। বিছানায় শুয়ে আছে অঙ্কুর, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। মুখে মৃত্যুর কোনো চিহ্নই নেই। মেঝেতে পা ছড়িয়ে পাথরের মতো বসে আছেন রীতা দেবী। পরনে হাউসকোট, চুল আলু থালু। ওদের দেখে অমিতাভবাবু এগিয়ে এলেন। পাশে দাঁড়িয়ে বললেন, আপনারা আসার একটু আগেই ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। তিনি তো ড্রাগ ওভারডোজই সন্দেহ করছেন। এসব কি হচ্ছে বলুন তো? প্রথমে বাবা, তারপর অঙ্কুর। জানতাম ও খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছে, কিন্তু কিছু বলতে পারতাম না জানেন। আমার নিজের ছেলেও একই বয়সী, অঙ্কুরের থেকে 1 বছরের বড়। ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু অঙ্কুরকে শাসন করার অধিকার কারো ছিল না। ওর মা ওকে আগলে রাখতো সবসময়। কেউ কিছু বলতে এলে রাগারাগি করতো, অপমান করতো। আজ আমার বলতে বাধা নেই মিস ব্যানার্জি, ওর মায়ের অতিরিক্ত প্রশ্রয়ে এই ছেলেটা শেষ হয়ে গেল। টাপুর এগিয়ে গেল অঙ্কুরের মৃতদেহের কাছে। কিছুক্ষণ খুঁটিয়ে দেখে বেরিয়ে এলো ঘর থেকে। অমিতাভবাবুকে ডেকে বলল, পুলিশ যে কোনো সময় এসে পড়বে, ততক্ষণ সকলকে বলে দিন কেউ যাতে মৃতদেহ স্পর্শ না করে। আর এই ঘরে এত ভিড় করবেন না, ক্লু ট্যাম্পার হবে তাতে। কোনো জিনিসপত্র যেন হাত দেওয়া না হয়। আর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। অমিতাভবাবু ভেতরে গিয়ে সবাইকে বেরোতে বলে নিজেও বেরিয়ে এলেন। ঘরে রইলেন শুধু রীতা দেবী আর বিজয়া দেবী। অম্বরীশবাবু কি কোনো উইল করে গিয়েছেন? আমি যদ্দূর জানি করেননি। উকিলবাবু বাবার মৃত্যুর আগেই মাসখানেকের জন্য দিল্লি গিয়েছেন মেয়ের কাছে। তিনি এলে জানা যাবে। আচ্ছা আচ্ছা, উকিলবাবু ফোন নাম্বারটা আমাকে দেবেন তো। আর তুহিনবাবুকে তো এতদিনেও দেখতে পেলাম না, তিনি কোথায়? এই বাড়িতেই তো থাকেন তিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকে, কিন্তু সে না থাকারই মতো। বুঝলাম না। হ্যাঁ, এই বাড়ির সঙ্গে মাধবীর সঙ্গে ওর সম্পর্কটা কোনোদিন ঠিকই হলো না। কথাটা শেষ করার আগেই গেট দিয়ে পুলিশের গাড়ি ঢুকল। আমি আগেই বলেছিলাম অম্বরীশবাবু এবং ওর স্ত্রীকে, তখন যদি রীতা দেবী রাজি হতেন, আজকের দিনটা দেখতে হতো না। ওরা বসেছিল ডক্টর অনুপম দত্তের চেম্বারে। টাপুর জিজ্ঞেস করল, অঙ্কুর ড্রাগস পেত কোথা থেকে? আরে সাপ্লায়ারের কি অভাব আছে নাকি ম্যাডাম?
ড্রাগ মাফিয়াদের সবচেয়ে ইজি টার্গেট হলো স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা। আমাদের ছোটবেলায় যেমন হজমিগুলি, কারেন্ট নুন এসব খেতাম, এদের কাছে ড্রাগ নেওয়াটাও তেমন সহজ স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এই পেশায় থেকে কম রোগী তো দেখলাম না। বড় লোকের ছেলে মেয়েদের রোগ এসব। মধ্যবিত্ত ঘরের বাচ্চারা অ্যাফোর্ড করতে পারে না, তাই তাদের সমস্যাও কম। তবে আজকাল আর বিত্ত ক্ষমতায় কিছু বাঁচছে না। বাবার মাইনের পুরো টাকা চুরি করে মায়ের গয়না বেচেও নেশা করছে ছেলেপুলেরা। অঙ্কুরের চিকিৎসা আপনি করছিলেন? চিকিৎসা তো তার করা যায় যে রোগী সুস্থ হতে চায়। আমিও ওষুধ দিতাম, আদৌ খেত কিনা জানি না। আর খেলেও এই রোগ শুধু ওষুধে সারে না, ওকে নেশা থেকে দূরে রাখার চেষ্টাটাই তো করা হলো না। আপনি তো ওই বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান। আর কারো সম্বন্ধে কিছু জানা থাকলে বলবেন, যেটা তদন্তে সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়। জানি এরকম পেয়ারা রিকোয়েস্ট করা আমার উচিত নয়, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে বলতে বাধ্য হচ্ছি। অনুপমবাবু কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন টাপুরের দিকে, কিন্তু টাপুর বুঝল তার মন অন্য কিছু ভাবছে। বেশ কিছুক্ষণ পরে তিনি বললেন, দেখুন, অন্য পরিস্থিতিতে আমি আপনাকে এসব কথা বলতাম না কিছুতেই, এটা আমার এথিক্সের বাইরে। কিন্তু এখানে দুটো মৃত্যু ঘটেছে, তাই বলছি। তুহিনবাবু আর মাধবী দেবীর কোনো সন্তান নেই, জানেন তো। মাধবী দেবী একদিন আমার কাছে এসেছিলেন কিছু পুরনো রিপোর্ট আর প্রেসক্রিপশন নিয়ে। বললেন এখন তো অনেক রকম পদ্ধতিতে মা হওয়া যায়, সেরকম কিছু হতে পারে কিনা। রিপোর্টে দেখলাম সমস্যাটা মাধবী দেবীর। তা সেই রিপোর্ট আর পুরনো প্রেসক্রিপশনগুলো ঘেঁটে দেখলাম সদাশিববাবু একাধিকবার তুহিনবাবুর যৌন সংক্রামিত রোগের চিকিৎসা করেছেন। মনে হলো মাধবী দেবী সেগুলো জানেন না। হয়তো সদাশিববাবু খুলে বলেননি তাকে, বা হয়তো তুহিনবাবু জানাতে মানা করেছিলেন। আমিও আর কিছু জানাইনি। অনেক ধন্যবাদ ডক্টর দত্ত। আচ্ছা, আর একটা কথা বলার ছিল, যদিও এই কেসের সঙ্গে রিলেটেড নয়, তবুও। হ্যাঁ শিওর, বলুন না। কদিন ধরে সন্ধ্যের পর থেকে না মাথা যন্ত্রণা হচ্ছে খুব। ব্যথায় দপদপ করতে থাকে মাথার ভেতরটা। পরিশ্রম বেশি হচ্ছে, দুদিন একটু রেস্ট করুন। একটা ওষুধ লিখে দিচ্ছি, ব্যথা বেশি হলে এটা খাবেন, আর একটা টেস্ট করিয়ে নেবেন সময় করে। আর হ্যাঁ, চোখটাও দেখিয়ে নেবেন তো একবার। ঠিক আছে। টাপুর ব্যাগ খুলে ফিস দিতে গেল। অনুপমবাবু কিছুতেই নিলেন না। বাইরে বেরিয়ে এসে মিতুল জিজ্ঞেস করল, তোমার মাথা ব্যথার কথা আমায় বলনি তো কখনো? আসুন। ওরা ঘরে ঢুকতেই ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বললেন রীতা দেবী, আজ সকালে হঠাৎ তিনি ফোন করে জানান টাপুরের সঙ্গে কথা বলতে চান। সেই মতো বিকেলে ওরা এসে পৌঁছেছে। বলবো বলবো সব বলবো। যার জন্য সত্য গোপন করা, সেই যখন আর রইল না, তখন আর লুকিয়ে কি হবে? আচ্ছা আচ্ছা, আপনি আগে একটু শান্ত হন প্লিজ। আমাদের কোনো তাড়া নেই, আপনি ধীরে সুস্থে বলুন। না, আপনি আপনি বুঝছেন না, সময় নেই। ওরা আমাকেও মেরে ফেলবে যে কোনো সময়। কারা মেরে ফেলবে? লোভ, লোভ, সম্পত্তির লোভ। সবাইকে মেরে ফেলবে ওরা। সব সম্পত্তি নিজেরা আত্মসাৎ করবে। টাপুর চুপ করে রইল। এই রকম অবস্থায় নিজে কথা না বলে রীতা দেবীকে কথা বলতে দেওয়াই ভালো। সবাই ভাবে আমি টাকার লোভে অম্বরীশকে বিয়ে করেছি। ওদের খুব রাগ তাই আমার ওপর। জানেন, অম্বরীশ বেঁচে থাকতে আমায় ওরা কিছু করতে পারতো না, তাই তো সরিয়ে দিল ওকে। আচ্ছা আচ্ছা, বলুন তো, টাকার লোভেই যদি আমি বিয়ে করতাম, তাহলে কি এতদিন সংসার করতাম?
ডিভোর্স করে মোটা টাকা খোরপোশ নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারতাম না আমি? অম্বরীশ আমার চেয়ে 25 বছরের বড়, তবু ভালোবেসেছিলাম ওকে। জানতাম ওর প্রচুর প্রেমিকা ছিল, শুধু আমি কেন, সবাই জানতো, জানেও। তবু ওর প্রেমে পড়েছিলাম। তারপর আমি প্রেগন্যান্ট হয়ে পড়লে অম্বরীশ প্রথমে আমায় বিয়ে করতে অস্বীকার করে। ততদিনে ওর ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আর ও নিজেও ফুলে ফুলে মধু খেয়ে দিব্যি আছে। বিয়ে করার প্রয়োজনটা কি? কিন্তু আমি ছাড়িনি, বলেছিলাম ওর আসল রূপটা দুনিয়ার সামনে নিয়ে আসবো। তারপর কতটা বাধ্য হয়েই ও আমাকে বিয়ে করে। কিন্তু আমার কপাল দেখুন, বাচ্চাটাকে রাখতে পারলাম না। তখন বুঝিনি, পরে বুঝেছি। বাথরুমে তেল ফেলে রেখে আমার গর্ভ নষ্ট করা হয়েছিল। বাধ্য হয়ে বিয়ে করলেও আমায় ভালো কোনোদিনই বাসেনি অম্বরীশ। আমারও ওর প্রতি ভালোবাসা মরে যাচ্ছিল ধীরে ধীরে। শোয়ার ঘরও আলাদা হয়েছিল, কিন্তু আমি সন্তান চেয়েছিলাম। বিয়ের প্রায় 5 বছর পর অঙ্কুর এলো আমার গর্ভে। পুরোটাই অ্যাক্সিডেন্ট। মদের ঘোরে পথ ভুলে আমার ঘরে এসেছিল সে, কিন্তু সেই ভুলের হাত ধরে আমার কোলে অঙ্কুর এলো। পক্ষী মাতার মতো করে আঁকলে রেখে বড় করেছিলাম ওকে। সবসময় ভয় হতো এই বুঝি কেউ ওর ক্ষতি করলো, কিন্তু তবু বাঁচাতে পারলাম না ওকে। আপনি শান্ত হন, একটু জল খান। আমি জানি কে মেরেছে ওদের দুজনকে। কে মেরেছে? ওই মাধবী আর তুহিন। বাথরুমে তেল ফেলে মাধবী আমার গর্ভ নষ্ট করেছিল সেই সময়। আমাকে কোনোদিনই সহ্য করতে পারে না ও। অঙ্কুর জন্মানোর পর ওই ছোট্ট শিশুটাও ওর চোখে কাঁটার মতো বিদ্ধ। নিজেদের সন্তান হয়নি তো, তাই আমার সন্তানকেও সহ্য করতে পারতো না ও। তাই এভাবে প্রথমে অম্বরীশকে, তারপর আমার অঙ্কুরকে সরিয়ে দিল ওরা। এবার আমাকেও মেরে ফেললে ওদের সব উদ্দেশ্য চরিতার্থ হয়। কিন্তু তুহিনবাবুর সঙ্গে শুনেছি মাধবী দেবীর সম্পর্ক ভালো না। সম্পর্ক? মাধবী খুব জেদি মেয়ে। ওর জেদ জানতো বলেই তুহিনের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিল অম্বরীশ, তুহিনকে ঘর জামাই বানানোর শর্তে। সেই সময় তুহিনও নিজেকে যোগ্য জামাই দেখানোর জন্য যথাসম্ভব অভিনয় করে গিয়েছে। বিয়ের পরে সময়ের সঙ্গে সঙ্গে ওদের সম্পর্ক খারাপ হয়েছে। বাচ্চা কাচ্চা হলো না। তুহিনের তো মদ, মেয়ে ছেলে কোনো গুণেরই কমতি নেই, খারাপ পাড়ায় পড়ে থাকে। অম্বরীশ অনেকবার মাধবীকে বোঝানোর চেষ্টা করেছে তুহিনকে ডিভোর্স করার জন্য। এমনিতে ওরা কাকচিল শকুনের মতো ঝগড়াঝাটি করবে, কিন্তু তুহিনকে ডিভোর্স কিছুতেই দেবে না মাধবী। শেষ পর্যন্ত অম্বরীশ হুমকি দিয়েছিল, তুহিনকে এ বাড়ি থেকে ডিভোর্স দিয়ে বিদায় না করলে মাধবীকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করবে। সেই জন্যেই মেরে ফেললো ওরা ওকে। আপনি ওদের শাস্তি দিন, যেভাবে হোক শাস্তি দিন। আপনার যত টাকা লাগে আমি দেব, আপনি শাস্তি দিন। শান্ত হন মিসেস রায়চৌধুরী। যদি ওরা অপরাধী হন তাহলে অবশ্যই শাস্তি পাবেন, আপনি নিশ্চিন্ত থাকুন।
মিতুলের অফিসে খুব কাজের চাপ চলছিল কদিন। টাপুরের বাড়ি যেতে পারেনি, যদিও ফোনে নিয়মিত খবরাখবর নিয়েছে। আজ হঠাৎ মনে হতে টাপুরকে ফোন করে জিজ্ঞেস করল, তোমার মাথা ব্যথার কি খবর টাপুরদি? মাথা ব্যথা এখনো মাথায় বসে হাডুডু খেলছে। বুঝলাম। অমন সুপুরুষ ডাক্তারের রোগী হওয়ার জন্য মাথা ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। অর্জুনদার কপাল পড়ল বোধ হয়। কাল তো শনিবার, তোর অফিস ছুটি তো। এক জায়গায় যাওয়ার আছে, চলে আয় সকাল সকাল। কোথায় যাবে? সেটা কাল এলেই জানতে পারবি। ঠিক আছে, তবে একটা শর্তে যাব, লাঞ্চ খাওয়াতে হবে। ঠিক আছে, চলে আয়, দারুণ চাইনিজ খাওয়াবো। পরদিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই টাপুরের বাড়িতে পৌঁছে গেল মিতুল। টাপুর রেডি ছিল। 1 কাপ চা খেয়ে ওরা বেরিয়ে পড়ল। এই, এবার বলো তো আমরা যাচ্ছিটা কোথায়? ট্যাংরা। অম্বরীশবাবুর রেস্তোরাঁ? ও আচ্ছা, তার মানে এই জন্যই বললে যে চাইনিজ খাওয়াবে। তবে তার আগে একজনের সঙ্গে দেখা করব। কে এসে? অম্বরীশবাবুর বিজনেস পার্টনার। অম্বরীশবাবুর আবার বিজনেস পার্টনার কোথা থেকে এলো? এতদিন তো কোনো পার্টনারের কথা কেউ বলেনি। নতুন করে আসেনি, ছিল। অম্বরীশবাবু ব্যবসার শুরুতে যখন ট্যাংরায় প্রথম রেস্তোরাঁটা শুরু করেছিলেন, তখন এই ভদ্রলোকের সঙ্গে পার্টনারশিপে ছিলেন। ভদ্রলোকের নাম রাকেশ শ্রীবাস্তব। পরবর্তীতে রাকেশবাবু নিজের অংশ নিয়ে আলাদা হয়ে যান পার্টনারশিপ ভেঙে দিয়ে। ও ইন্টারেস্টিং। তা এর কন্ট্যাক্ট পেলে কোথা থেকে? পেলাম, জোগাড় করতে হয়েছে। রাকেশ শ্রীবাস্তবের ট্রাভেল এজেন্সির অফিসটা ট্যাংরার ভেতর দিকে। অফিসেই আসতে বলেছেন উনি। 10:30 নাগাদ ওরা পৌঁছল। অফিসের কাজকর্ম তখনও শুরু হয়নি, কেউ এসেও পৌঁছয়নি। রাকেশ শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন, অফিস খুঁজে পেতে অসুবিধে হয়নি তো? না না, জিপিএস ধরে চলে এলাম। আপনার অফিস এখনো শুরু হয়নি বোধ হয়। না না, 11টা নাগাদ সবাই আসে, তাই আপনাকে আগেই আসতে বললাম, কথা বলতে সুবিধা হবে। আপনি কিন্তু বেশ বাংলা বলেন, শুনে একেবারেই বোঝা যায় না যে আপনি অবাঙালি। আরে আমরা 3 পুরুষ কলকাতার বাসিন্দা, আমি ক্যালকাটা বয়েজে পড়েছি। শুধু ওই সারনেমটা বাদ দিলে আমি তো বাঙালি। তাহলে সময় নষ্ট না করে বরং কাজের কথায় আসা যাক। নিন, এটা আমার ভিজিটিং কার্ড। একটা কেসের ব্যাপারে আপনার কাছে আসা। আসলে কিছু কথা জানতে চাই। জানি, অম্বরীশ রায়চৌধুরীর কেস, তাই তো? হ্যাঁ, অম্বরীশবাবু আর আপনি বিজনেস পার্টনার ছিলেন, তাই না? হ্যাঁ, আমরা 3 পুরুষ এই অঞ্চলের বাসিন্দা। তখন বয়স কম, বিভিন্ন রকম ব্যবসায় ভাগ্য পরীক্ষা করে দেখেছি। এরকম সময়ই আলাপ হয়েছিল অম্বরীশ তার সঙ্গে। বয়সে আমার চেয়ে কিছুটা বড় ছিলেন, আর সবচেয়ে বড় কথা চার্মিং পার্সোনালিটি। অল্প সময় বেশ ভাব হয়ে গেল। রেস্তোরাঁটার খবর আমি দিয়েছিলাম অম্বরীশ তাকে। সস্তায় পাচ্ছিলাম, কিন্তু একা কেনার মতো আর্থিক সঙ্গতি তখন আমার ছিল না। অম্বরীশ দাই বলেছিল পার্টনারশিপের কথা, আমিও রাজি হয়ে যাই। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার বাবার একটা গ্যারাজ ছিল, ভালো চলছিল না জানেন। সেটা বিক্রি করে রেস্তোরাঁতে ঢাললাম, কিন্তু শুরু হতে না হতেই বন্ধ হয়ে গেল। তখন সেই সময় এই অঞ্চলের পরিবেশ এখনকার মতো ছিল না। চীনাপট্টিতে তখন বিভিন্ন গ্যাংয়ের রাজত্ব চলত। মার দাঙ্গা খুনোখুনি লেগেই ছিল। এদের হাতে না রাখলে এই অঞ্চলে বিজনেস করা অসম্ভব ছিল। রেস্তোরাঁয় আমাদের পুঁজি প্রায় পুরোটাই ঢেলে দিয়েছিলাম আমরা। লোকাল গুন্সদের চাহিদা মেটানোর মতো রেস্তো আমাদের ছিল না। প্রায় 2 বছর বন্ধ হয়ে পড়ে রইল রেস্তোরাঁ। তারপর এই অঞ্চলেরই একজনের মধ্যস্থতায় একটা বোঝাপড়া হলো, রেস্তোরাঁ ফের শুরু হলো। আপনি কেন আলাদা হয়ে গেলেন? না, দেখুন, মানে মৃত মানুষের সম্পর্কে খারাপ কথা কেউ বলতে মানে আমার বাঁধে। কিন্তু অম্বরীশ রায়চৌধুরী একটা আস্ত জানোয়ার। ভেবেছিলাম এসব কথা কাউকে কোনোদিন বলবো না, কিন্তু আজ আর আমার দ্বিধা নেই।
অম্বরীশ স্যার তাঁর উপযুক্ত শাস্তি পেয়েছেন। তখনও তার স্ত্রী বেঁচে, অথচ তবু তার লম্পটের কোনো খামতি ছিল না জানেন। আমার স্ত্রী রূপার দিকে হাত বাড়িয়েছিল আমারই অনুপস্থিতিতে। মদ খেয়ে আমার বাড়িতে গিয়ে রূপাকে জড়িয়ে ধরেছিল, ওর শাড়ি ধরে টানাটানি করেছিল। তারপরেই আমি পার্টনারশিপ ভেঙে বেরিয়ে আসি। টাকা পয়সা কিছুটা ফেরত পেয়েছিলাম, বলেছিল ধীরে ধীরে দিয়ে দেবে রেস্তোরাঁটা চালু হলে। কিন্তু দেননি। আপনার রাগ হয়নি? প্রতিশোধ নিতে ইচ্ছা করেনি? পুলিশকে জানাননি কেন? জানাতে চেয়েছিলাম, রূপা বাধা দিয়েছিল। সামাজিক লজ্জা ওর কাছে বড় হয়ে দেখা দিয়েছিল সেই সময়। দেখুন, আমি ফ্যামিলি ম্যান। সেই সময় অম্বরীশ রায়চৌধুরীর এগেনস্টে কেস কাছারি করাচ্ছে, রূপাকে মানসিকভাবে সেই দুঃখের স্মৃতি থেকে বের করে আনা আমার কাছে বেশি জরুরি মনে হয়েছিল। অম্বরীশবাবুকে আপনি কাছ থেকে দেখেছেন, তার এই ধরনের চরিত্রের সমস্যা কি বরাবরই ছিল? হ্যাঁ, যেই ভদ্রলোকের কথা বলছিলাম একটু আগে, তিনি লোকাল গ্যাংগুলোর সঙ্গে অম্বরীশ স্যার মধ্যস্থতা করেছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ তার জীবনটাই ছারখার করে দিয়েছিলেন অম্বরীশ রায়চৌধুরী। সে কি হয়েছিল? সে অনেক কথা, পুরনো কাসন দিয়ে। আপনাদের হাতে সময় আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না। ভদ্রলোকের নাম ছিল মিংলি। এখানে একটা স্কুলের টিচার ছিলেন তিনি। বাবা চীনা, মা বাঙালি। খুব সজ্জন মানুষ ছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করতেন। জানেন তো, এখানকার লোকাল লোকেরা বেশিরভাগই নিম্নবিত্তের মানুষ। বাচ্চাদের মধ্যে লেখাপড়ার চল কম, ফলে অল্প বয়সেই বিভিন্ন সমাজবিরোধী কাজকর্মে হাত পাকায়। মিং সাহেব এদের নিয়ে কাজ করতেন, ফ্রিতে পড়াতেন, ধরে ধরে স্কুলে নিয়ে আসতেন। সকলেই ওকে খুব ভালোবাসত, সম্মান করত। ওর স্ত্রীও ছিলেন বাঙালি, ভীষণ সুন্দরী। ভালোবাসার বিয়ে, ছেলেও ছিল বছর 3 স্ত্রী ছেলে নিয়ে সুখী পরিবার। এমন সময় তাদের জীবনের রাহু হয়ে ঢুকলেন অম্বরীশ রায়চৌধুরী। ওদের পরিবারের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেল অম্বরীশ স্যার। মিং সাহেবের কথায় লোকাল গ্যাংয়ের ছেলেরা নামমাত্র কমিশনে 2 বছর ধরে বন্ধ হয়ে থাকা রেস্তোরাঁ খুলে দিল। কিন্তু অম্বরীশ রায়চৌধুরী সেই কৃতজ্ঞতার ঋণ কি করে চুকালেন শুনবেন? তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে নিয়ে তুললেন এক ভাড়া বাড়িতে। মিং সাহেব বারবার করে গিয়েছিলেন স্ত্রীর কাছে, হাত জোড় করে অনুরোধ করেছিলেন ফেরার জন্য। কিন্তু তার স্ত্রী তখন প্রেমে অন্ধ। বছর 2 পর খবর পাওয়া গেল মিং সাহেবের স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করেছেন। তার প্রতি অম্বরীশ রায়চৌধুরীর মোহ গিয়েছিল ফুরিয়ে। নতুন নারীতে মজেছিলেন তিনি। এরপর মিং সাহেব ছেলেকে নিয়ে মুম্বাই চলে যান। কয়েক বছর পরে তারও মৃত্যু সংবাদ পেয়েছিলাম। না, ছেলের খবর জানি না। একটা সুন্দর সুখী পরিবার শেষ হয়ে গিয়েছিল শুধু আপনাদের ওই অম্বরীশ রায়চৌধুরীর জন্য। ভারাক্রান্ত মনে দুজনে মিস্টার শ্রীবাস্তবের অফিস থেকে বেরোলো। রাস্তার মুখেই ঝাঁ চকচকে বিশাল দোতলা এক রেস্তোরাঁ। অম্বরীশ রায়চৌধুরীর সেই কলঙ্কিত অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে। আশেপাশে আরও অনেক বিখ্যাত চীনের রেস্তোরাঁও আছে। চল, লাঞ্চ করবি তো? না, ইচ্ছে করছে না টাপুরদি, আজ বরং থাক। ঝড়ের মতো ঘরে ঢুকলো মাধবী। আমি তো আগেই বলেছি কোনো গোয়েন্দা টোয়েন্দার সঙ্গে কথা বলবো না আমি। তারপরেও আপনাদের সাহস হয় কি করে আমাকে ডেকে পাঠানোর? শান্ত হয়ে বসুন প্লিজ। ডেকে তো পাঠাইনি কোথাও, বরং আমরাই দেখা করতে এসেছি আপনার সঙ্গে। আমার কোনো ইচ্ছে নেই আপনাদের সঙ্গে কথা বলার, বলবো না। দাদা আপনাকে মাথায় তুলেছে, সেটা ওর মর্জি। আমার কাছে কিছু আশা করবেন না। আরে দাঁড়ান, এত তাড়া কিসের? আর আমায় না বললেও পুলিশকে তো বলতেই হবে। যখন পুলিশ জিজ্ঞাসা করবে অঙ্কুরকে এত সাবধানতা সত্ত্বেও বাড়ির মধ্যে লুকিয়ে ড্রাগ কে সাপ্লাই করত,
তখন কি বলবেন? এই এক কথায় জোঁকের মুখে যেন নুন পড়ল। মাধবী থমকে দাঁড়ালো। মানে কি বলতে চান কি আপনি? কি বলতে চাই আপনি ভালো করেই বুঝতে পারছেন। যাই হোক, কিছু কথা আছে আপনার সঙ্গে। এখানে বসুন, বেশি সময় নেব না আপনার। আর যদি আমি আপনার প্রশ্নের কোনো জবাব না দিই? সেক্ষেত্রে প্রশ্নগুলো আমার বদলে পুলিশ করবে। আপনি যথেষ্ট বুদ্ধিমতী। ভেবে দেখুন কার প্রশ্নের উত্তর দেবেন, আমার না পুলিশের। আর হ্যাঁ, এরপর তুহিনবাবুর সঙ্গে কথা বলতে হবে আমাদের। তিনি বাড়িতে আছেন তো? কেন, ওর সঙ্গে কি কথা আপনাদের? যা জানার আমায় জিজ্ঞাসা করুন, যেটুকু জানি বলবো। ও কিছু জানে না, ওকে এসবের মধ্যে টানবেন না। টানার মতো পরিস্থিতি না হলে তো টানার প্রয়োজন হতো না, তাই না? কিন্তু পরিস্থিতিটাই তো এরকম। বাড়িতে দুটো মৃত্যু হয়েছে 3 দশকের ব্যবধানে। সুতরাং পরিবারের সদস্যদের তো কিছু অপ্রীতিকর প্রশ্নের উত্তর দিতেই হবে। মাধবী চুপচাপ ওদের সামনে রাখা একটা চেয়ারে এসে বসল। ভদ্রমহিলা বেশ সুন্দরী, বোঝা যায় অল্প বয়সে যথেষ্ট আকর্ষণীয় ছিলেন, কিন্তু জীবনের ধারাবাহিক তিক্ততার কারণেই হয়তো চেহারায় একটা স্থায়ী রুক্ষতা। মনে হয় ভালো কিছু অনুভব করার মনটাই নষ্ট হয়ে গেছে ওর। অম্বরীশবাবুর মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে, আপনি জানেন তো? শুনেছি। কে ওকে মারতে পারে বলে আপনার মনে হয়? এ বাড়ির সবাই পারে। মানে? মানে তো সহজ, বাবার সম্পত্তি হাতে এলে সবারই লাভ। বাবা ব্যবসার বা টাকা পয়সার ব্যাপারে কাউকে বিশ্বাস করতেন না। সমস্ত সম্পত্তির ওপর শকুনের মতো ডানা ছড়িয়ে বসেছিলেন। দাদা ব্যবসা সামলাতো, অথচ টাকা পয়সা সমস্ত ঢুকতো বাবার অ্যাকাউন্টে। ওকেও বাবার কাছে হাত পেতে টাকা চাইতে হতো। আমাদের সকলের জন্যই শুধু মাসোহারা বরাদ্দ ছিল। কি কতদিন সহ্য করবে? আর অঙ্কুরের ব্যাপারটা? সে তো ড্রাগ ওভারডোজে মারা গেছে শুনেছি। মা যদি নিজের ছেলেকে শাসন না করে, তার সব অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলে সারা জীবন ধরে, তাহলে তার মাকেই ছেলের খুনি বলতে হয়। ছেলে নষ্ট হয়ে যাচ্ছে জেনে শুনেও তাকে শোধরানোর চেষ্টা না করে উল্টে ডিভোর্সের হুমকি দিলে তাতে আর যাই হোক সন্তানের মঙ্গল হয় না। শুধু কি মায়েরই দোষ? বাড়িতে বন্দি থেকে ও ড্রাগ পেত কোথা থেকে? নিশ্চয়ই ওর মা দিত না। কি করে জানলেন দিত না? ওর মা ওর কোনো জেদই অপূর্ণ রাখত না। আমি তো ডাইনি, তার 2 চোখের বিষ। ছোটবেলায় একবার অঙ্কুর লুকিয়ে আমার গোপালের জন্য বানানো পায়েস এঁটো করে দিয়েছিল বলে বকেছিলাম। আমায় প্রায় মারতে এসেছিল ওর মা। বাবার কাছে আমার সম্বন্ধে যা নয় তাই বানিয়ে বানিয়ে বলেছিল। আমার নিজের ছেলেপুলে নেই বলে নাকি আমি ওকে হিংসা করি, ওর ছেলেকে দেখতে পারি না। অথচ ও নিজেই ছেলেকে আমার ধারে কাছে ঘেঁষতে দিত না। জন্মের পর থেকেই দেখেছি, আমি ছেলেকে কোলে নিলে ছুটে এসে ছিনিয়ে নিত। অম্বরীশবাবু আপনাকে বলেছিলেন তুহিনবাবুকে ডিভোর্স করতে, না হলে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন? সে খবরও পেয়ে গেছেন দেখছি। কে বলেছে? বাবার ওই পোষা মেয়ে ছেলেটা নিশ্চয়। যেই বলে থাকুন, কথাটা তো মিথ্যে নয়। না, মিথ্যে নয়। বাবা বলেছিলেন এ কথা। আমিও বলেছিলাম সম্পত্তি চাই না আমার, কিন্তু তুহিনকে ছাড়ব না। আপনি কি ভাবছেন সেই রাগে বাবাকে খুন করেছি আমি? ভাবলে কি খুব ভুল ভাবা হবে? হ্যাঁ, হবে। তুহিনের স্বভাব চরিত্র আমার চেয়ে বেশি কেউ জানে না। স্বামী শত চেষ্টা করলেও স্ত্রীর চোখকে ফাঁকি দিতে পারে না। আমি জানি আমার স্বামী মন্দ। আমি জানি তুহিন আমায় ভালোবাসে না, আর হয়তো কোনোদিনই বাসত না। শুধু আমার সম্পত্তির লোভে বিয়ে করেছিল। আমার গায়ে হাতও তোলে। আমি সহ্য করি। কেন জানেন? ও ছাড়া আমার তো আপনার বলে আর কেউ নেই। ভগবান তো আমায় মেরে রেখেছেন, একটা সন্তানও এলো না কোলে। কাকে দোষ দেব? আমি তুহিনকে সন্তান সুখ দিতে পারিনি। ও যে তবু আমায় ছেড়ে যায়নি, সেটাই আমার কাছে অনেক। ও বাইরে যাই করুক, ফিরে তো আমার ঘরেই আসে। অন্তত এটুকু সান্ত্বনা পাই যে আমি একা নই। বাবাকে আমি বা তুহিন খুন করিনি মিস ব্যানার্জি। যদি সন্দেহ কাউকে করতেই হয় তাকে করুন, যে 4 বেলা আদর করে খাবার বেড়ে খাওয়াতো। কে? বিজয়া দেবী? সেটা খুঁজে বার করা আপনার কাজ।
অম্বরীশবাবুর রান্না কি আপনি করতেন? না না, আমাদের বামুনদি সবার রান্না করেন, অনেক পুরনো লোক। আমি বাবাকে বেড়ে দিতাম, আর আর বাবার সকাল আর বিকেলের চাটা আমি করতাম বরাবর। অম্বরীশবাবু কি সকলের সঙ্গে একই খাবার খেতেন, নাকি অন্য কিছু আলাদা রান্না করা হতো ওর জন্য? না না, বাবার বয়স হলেও হজম ক্ষমতা ভালোই ছিল, সবই খেতেন। তবে মাস চারেক আগে থেকে শরীরটা ভাঙতে শুরু করে, মাঝে মধ্যেই ওই পেটে ব্যথা হতো। সেই সময় থেকেই আতপ চালের মার ভাত দিতাম, কখনো চাল ডালে হালকা খিচুড়ি করে দিতাম। নিজেই আর তেল মশলা খেতে চাইতেন না তেমন। অম্বরীশবাবুকে ওষুধ বিশুধ কে খাওয়াতেন? নিজেই খেতেন। বাবার হাঁপানি ছিল তো, সময় অসময়ে টান উঠত, ঠান্ডার ধুলোবালি সহ্য হতো না একদম। খুব সাবধানে থাকতে হতো, বাইরে গেলেই সঙ্গে ইনহেলার থাকতো। ও, উনি ইনহেলার নিতেন? হ্যাঁ, সে তো অনেক বছর ধরেই নিতেন। তবে ডাক্তার দত্তের চিকিৎসায় বেশ ভালো ছিলেন, আগের মতো ঘন ঘন ইনহেলার নেওয়ার দরকার পড়তো না। শ্বাসকষ্টের সমস্যাটা অনেক কমে গিয়েছিল। আগে যেমন রোজই ইনহেলার নিতে হতো, এখন সেটা কমে মাঝে মাঝে 5 দিন বা 7 দিনে একবার হয়তো নিতেন, তাও খুবই দরকার পড়লে নিতেন। ওনার শরীর 4 মাস আগে থেকে খারাপ হতে শুরু করে বলছিলেন। কি ধরনের অসুবিধা ছিল? প্রথম দিকে তেমন কিছু সমস্যা ছিল না, শুধু বলতেন হাতে পায়ে জোর পাচ্ছেন না, পেটও ঠিক যাচ্ছিল না, মাঝে মাঝে বলতেন পেটের ভেতরে জ্বালা করে। ডাক্তারবাবু আল্ট্রাসাউন্ডে টেস্ট করতে দিয়েছিলেন, রিপোর্ট নর্মালই ছিল। আমাদের সবারই মনে হয়েছিল না মানে বয়সজনিত সমস্যা। ডাক্তারবাবু তো একজনকে ফিজিওথেরাপির জন্য রেফার করেছিলেন, সপ্তাহে 2 দিন বাড়িতেই ফিজিওথেরাপি হতো। কিন্তু ধীরে ধীরে না শরীরের দুর্বলতা বাড়ছিল। কিছুদিন একটু ভালো থাকতেন, তারপর হঠাৎ করেই আরো বেশি অসুস্থ হয়ে পড়তেন। মাঝে মাঝে বমি হতো। ডাক্তারবাবু ওষুধ দিচ্ছিলেন, কিন্তু বিশ্বাস করুন আমরা না কেউ ভাবিনি তিনি মারা যেতে পারেন। মানে অসুখ তো সবারই হয় বলুন, সেরকম বাড়াবাড়ি কিছু তো ছিল না। আপনি নিশ্চয়ই জানেন অম্বরীশবাবুর স্টমাকে বিষ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে স্লো পয়জনিং করা হয়েছিল ওকে। বাড়ির লোকেদের পক্ষেই সেটা করার সুযোগ বেশি। আপনার কাউকে সন্দেহ হয়? ওমা, না না, বাড়ির কেউ বাবাকে মারতে পারে না। দেখুন, সংসারে 5টা মানুষ থাকতে হলে তো সমস্যা হয়ই, তাই না? ঝগড়াঝাটি, মনোমালিন্য, সে সবই হয়। তা বলি কি কেউ কাউকে মেরে ফেলতে পারে? মানে কে মারবে আমাদের বাড়িতে? সবাই তো নিজেদের লোক। না না, আমি বিশ্বাস করি না। শেষ প্রশ্ন। শুনেছি টাকা পয়সা অম্বরীশবাবু নিজের হাতে রাখতেন, সবার জন্য মাসোহারা বরাদ্দ ছিল। আপনার কখনো মনে হয়নি এটা অন্যায়? মনে হয়নি যে কেন আপনার স্বামী ব্যবসার জন্য প্রাণপাত করে শুধু মাসোহারাতে খুশি থাকবেন? কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন বিজয়া দেবী, তারপর মৃদু হেসে বললেন, দেখুন, আমার বাবা এদের হোটেলের কর্মচারী ছিলেন, অভাব ছিল, বিয়ে দিতে পারছিলেন না। আমার পরে আরো 2 বোন ছিল। আমার শ্বশুরমশাই আমায় এই বাড়িতে বউ করে এনেছিলেন, নিজের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে বোনেদের বিয়ে দিয়েছেন, সব খরচ বহন করেছেন। ওর দয়ায় আমি দেবতার মতো স্বামী পেয়েছি। এত কিছু পাবো কোনোদিন ভাবিনি। আমার কোনো ক্ষোভ নেই। আরেকটা কথা, এই বাড়ির মানুষগুলোর জীবনে অনেক সমস্যা আছে, দুঃখ যন্ত্রণার জায়গা আছে, কিন্তু এদের মধ্যে কেউ বাবাকে খুন করতে পারে না, আমি হলফ করে বলতে পারি। সত্যি একই বাড়ির মানুষগুলোর চরিত্রে কত শেডস, তাই না টাপুরদি? আচ্ছা, তুমি মাধবী দেবীকে বললে কেন যে অঙ্কুরকে কে ড্রাগ সাপ্লাই করতো তুমি জানো? মানে তাহলে কি সত্যি তুহিনবাবু? দূর, ওটা একটা আন্দাজে ঢিল মেরেছিলাম মাধবী দেবীকে মুখ খোলানোর জন্য। ওই কথাটা না বলে ওর মুখ থেকে একটা কথাও বার করা যেত না। কিন্তু উনি বা কথাটা শুনে এমন হকচকিয়ে গেলেন কেন, যদি তাতে কোনো সত্যতা নাই থাকে? কারণ তুহিনবাবুকে উনি নিজেই বিশ্বাস করেন না। এ এক অদ্ভুত রসায়ন রে মিতুল।
যেখানে ভালোবাসা, ঘৃণা, অবিশ্বাস, নির্ভরতা সব মিলেমিশে এক জটিল মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে। আমি রহস্য সমাধান করি, কিন্তু মানুষের মনের মতো জটিল রহস্য আর কিচ্ছু নেই। কোনো সত্যান্বেষী আজ পর্যন্ত সে রহস্যের তল খুঁজে পায়নি। এই সম্পর্কের যে কি নাম দেওয়া যায়, ফ্রয়েড বাবুর জানা থাকলেও থাকতে পারে। তুহিনবাবুর মোটিভটা তো পরিষ্কার। অম্বরীশবাবু চেয়েছিলেন মাধবী দেবী তুহিনবাবুকে ডিভোর্স দিক, না হলে তিনি মাধবী দেবীকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করবেন। উভয় ক্ষেত্রেই তুহিনবাবুকে নিঃস্ব হয়ে পথে দাঁড়াতে হবে। তাই উইল করার আগেই যদি অম্বরীশবাবুকে সরিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে তার সম্পত্তি পেতে আর কোনো বাধা থাকে না। হক কথা, কিন্তু উনি খুনটা করে থাকলে সেটা করলেন কি করে? ভালোবেসে অম্বরীশবাবুকে বিষ হাতে তুলে দেবেন আর তিনি সেটা টপ করে খেয়ে নেবেন, তা তো হয় না। যদি মাধবী দেবী সেই কাজটা করে দেন তুহিনবাবুর হয়ে? হ্যাঁ, হতে পারে। ভাব ভাব, আরো ভাব, আমিও ভাবি। রাতে খেতে বসে টাপুরের ফোন পেল মিতুল। মিতুল, একটা জরুরি কাজে মুম্বাই যেতে হচ্ছে রে, আর্জেন্ট। হঠাৎ মুম্বাই কেন? এখন ফোনে এত কথা বলা যাবে না, এসে সব বলবো তোকে। কাল ভোরের ফ্লাইট। এই, এটা কিন্তু চিটিং হচ্ছে। ও আচ্ছা, মানে মুম্বাইয়ে তো অম্বরীশবাবুর রেস্তোরাঁর চেন আছে, তাই না? হুম। উফ, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এসে বুঝিয়ে বলবো। আরে কিছু হিন্ট তো দাও। অম্বরীশবাবুর শরীরে যে বিষটা পাওয়া গেছিল তার নাম মনে আছে? না, পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল, ভুলে গেছি। হেমলক। হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? কিছু হলো না তো, শুধু বললাম। তবে হেমলক কিন্তু প্লান্ট পয়জন, ভীষণ বিষাক্ত। টাপুরদি, চল, গুড নাইট। কাল ভোরে ফ্লাইট, এখন ঘুমোই। মুম্বাই পৌঁছে ফোন করব। ফিরবে কবে? জানি না, যে কাজে যাচ্ছি তাতে কতটা সময় লাগবে জানা নেই। আদৌ কাজ হবে কিনা তাও জানি না, তবু ও এটা চান্স নিয়ে দেখা যাক। জাস্ট আ মিনিট টাপুরদি। হ্যাঁ, মনে পড়েছে, তুহিনবাবু মুম্বাইয়ের প্রবাসী বাঙালি। তুমি তুহিনবাবুর সম্বন্ধে খবরাখবর নিতে যাচ্ছ, তাই তো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। ছাই ওড়াতে যাচ্ছি। চল, গুড নাইট। টাপুর কলকাতায় ফিরল 5 দিন পর। এই কদিনে কি কি ঘটেছে কিছুই জানতে পারেনি মিতুল, কিন্তু জানার ইচ্ছে 16 আনা। তাই অফিস থেকে বেরিয়ে বাবাকে ফোন করে জানিয়ে দিল রাতে বাড়ি ফিরছে না, টাপুরের বাড়িতেই থেকে যাবে। সেই সঙ্গে টাপুরকেও ফোন করে দিল একটা। টাপুর কারো সঙ্গে ফোনে কথা বলছে। ওকে ইশারায় দেখালো টেবিলে ধোঁয়া ওঠা গরম চা রেডি। চা নিয়ে সোফায় বসল মিতুল। দু একটা কথা শুনে বুঝল ওপারের ব্যক্তিটি অর্জুনদা। ফোনে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে এসে বসল টাপুর। তোর খবর বল। আমার আবার কি খবর? তোমার মুম্বাই অভিযান কেমন হলো তাই বলো। ছাই উড়িয়ে লুকোনো রতন কিছু পেলে? আলবাত, রতনের অভাব আছে নাকি আমাদের দেশে? সব বলবো। আছিস তো আজ রাতে? আছি, কিন্তু কেসটা কি তুমি সলভ করে ফেলেছো? এই, সত্যি কথা বলবে কিন্তু। 2-2 4 তো হয়েছে, কিন্তু প্রমাণ যা আছে তা কতটা সাফিসিয়েন্ট হবে কোর্টে প্রুফ করার জন্য সেটাই ভাবছি। সেক্ষেত্রে আসামি নিজে অপরাধ স্বীকার করলে ব্যাপারটা সহজ হয়ে যায়, কিন্তু ইন্টারোগেশনে যদি স্বীকার করেও পরে কোর্টে গিয়ে যে সেই স্বীকারোক্তিতে স্টিক করবে তার কোনো স্থিরতা নেই। কিন্তু কিভাবে বিষ প্রয়োগটা করা হয়েছে সেটা বোঝা গেলে প্রমাণ করাটা সুবিধে হতো। কিন্তু খুনিটাকে সেটা তো বলবে। বলবো রে বাবা, বলবো। আগে নিজে শিওর হয়নি, তারপর সব বলছি। কিভাবে শিওর হবে? হাতে নাতে ধরতে পারলে সব গোল মিটে যায়। কিন্তু কিভাবে? জাল বিছোতে হবে, তার জন্য সজল দেবের সাহায্য দরকার। কিসের জাল? খুনির সামনে টোপ ফেলতে হবে। আমার ধারণা যদি ঠিক হয়
অন্তত আরেকটা খুন সে করার চেষ্টা করবে, সেই সুযোগটাই দিতে হবে তাকে। বুঝলাম। পরবর্তী ঘণ্টাখানেক টাপুর বেশ কয়েকজনকে ফোন করল। রাতে খাওয়া দাওয়া সেরে মিতুল যখন শুতে যাচ্ছে, দেখে টাপুর খাতা পেন নিয়ে একখানা ফ্লো চার্ট আঁকছে। রহস্যের রৈখিক চিত্র। এই টাপুর দিকে ও চেনে। এখন ঘরে বোমা পড়লেও ওর মনঃসংযোগ নষ্ট হবে না। মিতুল ওর ঘরে শুতে চলে গেল, কিন্তু মাথার মধ্যে সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। কে এই খুনি? কেনই বা এই ধারাবাহিক খুন? কি এটা পূর্তির এই টোপ যে কিনা খুনির পরবর্তী শিকার হতে যাচ্ছে? গত 4 দিন ধরে টাপুর শুধু ছুটে বেরিয়েছে। কোথায় কোথায় গিয়েছে, কার কার সঙ্গে দেখা করেছে, মিতুল কিচ্ছু জানে না। গতকাল রাতে শুধু ওকে ফোনে জানিয়েছিল আজ সকাল 9টার মধ্যে পৌঁছে যেতে। সেই মতো মিতুল চলে এসেছে সকাল সকাল। কি ব্যাপার বলো? আজ অফিস কাটলাম। ভালো করেছিস, এখন আর ব্যাপার বোঝানোর সময় নেই, বেরোতে হবে চটপট। গাড়িতে যেতে যেতে সংক্ষেপে বলছি। রাস্তায় যেতে যেতে টাপুর ওর পরবর্তী পরিকল্পনার কথা বলল। সেই সঙ্গে মিতুলকে কি করতে হবে তাও ভালোভাবে বুঝিয়ে দিল। নির্দিষ্ট গন্তব্যের কিছুটা আগেই গাড়িটা একটা গলির ভেতর নিরাপদ জায়গায় পার্ক করে গাড়ি থেকে নেমে এলো দুজনে। বাকি পথটা পায়ে হেঁটে এগোতে হবে। গন্তব্যে পৌঁছে দেখল রাস্তার উল্টো দিকের একটা কফি শপে গড়িয়া থানার ওসি সজলবাবু একজন ভদ্রলোকের সঙ্গে বসে আছেন। টাপুরের সঙ্গে চোখাচোখি হতেই এমনভাবে উঠে গেলেন ভদ্রলোক যেন ওদের চেনেনি না। এদিক ওদিক তাকিয়ে মিতুল বুঝল শুধু দুজনই নয়, অন্তত জনা 5 সাদা পোশাকের পুলিশ বাড়িটার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মিতুল আর টাপুর গেটের দিকে এগোলো। বাইরের ঘরে কেউ নেই আজ। সজলবাবু এগিয়ে এসে দরজার বাইরে পজিশন নিলেন। বাকি পুলিশেরাও নিঃশব্দে গেট দিয়ে ঢুকে নিজেদের আড়াল করে দাঁড়ালো। মিতুলের বুকের ভেতরে ভূমিকম্প চলছে। টাপুরের হাতে কোনো অস্ত্র নেই। খুনি যদি অতর্কিতে আক্রমণ করে কি হবে? দরজার পাশে দাঁড়িয়ে একটা বড় নিঃশ্বাস নিল টাপুর। তারপর দ্রুত হাতে পর্দা সরিয়ে ঢুকলো। পেছনে মিতুল। সামনে যে দুজন বসে আছে দুজনেই ওদের অতি পরিচিত। টাপুর আর মিতুলকে দেখেই ছিটকে উঠে দাঁড়ালেন অমিতাভবাবু। মুখে চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। বোঝা যায় ভীষণ ভয় পেয়েছেন ভদ্রলোক। টাপুর কঠিন কণ্ঠে বলল, ইঞ্জেকশনের সিরিঞ্জটা সামনে টেবিলের উপর রাখুন ডক্টর দত্ত। পর্দা সরিয়ে ইন্সপেক্টর সজলদেবও ভিতরে ঢুকলেন। হাতে সার্ভিস রিভলভার। অনুপম দত্তের দিকে সেটা তাক করা। ও আপনারা? অনুপমবাবু জ্বলন্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর মুখের রেখাগুলো ধীরে ধীরে নরম হয়ে এলো। চেয়ারে বসে পড়লেন তিনি। মাথা নিচু করে মৃদু হাসলেন। আপনারা আর একটু দেরি করলে আমার কাজ সারা হয়ে যেত। তারপর আমি নিজেই যেতাম থানায় সারেন্ডার করতে। ইন্সপেক্টর সজল দেব এগিয়ে গিয়ে ডক্টর দত্তর হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিলেন। চলুন ডাক্তারবাবু, অনেক খেলেছেন, এবার যেতে হবে তো। হ্যাঁ, যেতে তো হবেই। শুধু দুঃখ রয়ে গেল যে কাজটা সম্পূর্ণ হলো না। অম্বরীশ রায়চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে সকলে সমবেত হয়েছে। বাড়ির সকলেই উপস্থিত, মায়ের তুহিনবাবু অবধি। এক কোণে চেয়ারে রীতা দেবী বসে আছেন। তার চেহারায় বিষাদের ছাপ স্পষ্ট। এই কদিনেই ওর বয়স যেন একলপ্তে অনেকটা বেড়ে গেছে। চোখের নিচে কালি, মুখ শুকনো। টাপুর সেন্টার টেবিল থেকে কফির কাপটা তুলে নিয়ে তাতে চুমুক দিল। তারপর বলল, দেখুন, ডক্টর দত্ত অ্যারেস্ট হয়েছেন।
একটু আগে ইন্সপেক্টর দেব ফোনে জানালেন তিনি স্বীকারোক্তি দিতে রাজি হয়েছেন। সেক্ষেত্রে কোর্টে আপনাদের কিছু তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হবে হয়তো, কারণ এই খুনের সঙ্গে জড়িয়ে আছে অম্বরীশবাবুর জীবনের এক কলঙ্কিত অধ্যায়। সেগুলো তিনি কোর্টে বলবেন, সেজন্য আপনাদের মানসিকভাবে প্রস্তুত হতে বলবো। আপনি সব বলুন মিস ব্যানার্জি, আমি সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না ডক্টর দত্ত এরকম করতে পারেন। কেন? কি শত্রুতা তাঁর আমাদের পরিবারের সঙ্গে? কেন বাবাকে অঙ্কুরকে মারলেন তিনি? বলছি অমিতাভবাবু, এই গল্পের শুরু আজ থেকে প্রায় 40 বছর আগে। ট্যাংরাতে একটা পুরনো রেস্তোরাঁ জলের দরে পেয়ে রাকেশ শ্রীবাস্তব নামে একজনের সঙ্গে পার্টনারশিপে কেনেন অম্বরীশবাবু। কিন্তু লোকাল গ্যাংয়ের চাহিদা মেটাতে না পারায় রেস্তোরাঁ চালু করা সম্ভব হচ্ছিল না। 2 বছর বন্ধ অবস্থায় পড়ে থাকে সেই রেস্তোরাঁ। এর মাঝে কিছু অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে রাকেশবাবুর সঙ্গে পার্টনারশিপ ভেঙে যায় অম্বরীশবাবুর। বছর 2 পরে আবার রেস্তোরাঁ খুলল, আর সেটা হলো মিং লি নামে সেখানকার এক লোকাল চীনা ভদ্রলোকের মধ্যস্থতায়। তিনি ছিলেন ওই অঞ্চলের পুরনো বাসিন্দা, পেশায় শিক্ষক। অনেক রকম সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। অম্বরীশবাবুর সঙ্গে ওর কিভাবে পরিচয় হয়েছিল বলতে পারি না, কিন্তু পরিচয়টা অচিরেই বন্ধুত্বের দিকে গড়িয়েছিল। মিং সাহেবের বাড়িতে আসা যাওয়ার সূত্র ধরে তার স্ত্রীর সঙ্গে পরিচয় হয় অম্বরীশবাবুর। মিং সাহেবের স্ত্রী ছিলেন বাঙালি, শুনেছি ডাকসাইটে সুন্দরী ছিলেন তিনি। অম্বরীশবাবুর মন টলতে সময় লাগেনি। ফলস্বরূপ মিং সাহেবের ঘর ভাঙল। তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে তুললেন অম্বরীশবাবু। কিন্তু তার মন কোনো নারীতেই বেশি দিন আসক্ত থাকত না। বছর 2 পরে যখন মোহ ভাঙল, আবার নতুন নারী খুঁজে নিলেন অম্বরীশবাবু। মিং সাহেবের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, তিনি আত্মহত্যা করলেন। মিং সাহেব ছিলেন প্রেমিক স্বামী। স্ত্রীর ঘর ছাড়ার পরেও অনেকবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তিনি। তার শিশুপুত্রের বয়স তখন বছর 5। স্ত্রীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে তিনি মুম্বাই চলে যান, কিন্তু মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। শরীরও ভাঙতে থাকে। 4 বছর পর মুম্বাইয়ে মারা যান তিনি। তার ছেলের তখন বয়স সবে 9। একটা অনাথ আশ্রমের ঠাঁই হয় পিতৃহীন মাতৃহীন ছেলেটির। অম্বরীশবাবুর ইতিহাস সে কোত্থেকে জেনেছিল বলতে পারবো না। হয়তো মিং সাহেবই বলেছিলেন, কিংবা অন্য কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে জেনেছিল। তার যখন 11 বছর বয়স, তখন মুম্বাই প্রবাসী বাঙালি চিকিৎসক দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস দত্ত তাকে দত্তক নিলেন। প্রসঙ্গত মিং সাহেবের ছেলেটি তার মায়ের রূপ পেয়েছিল। অমন সুন্দর ছেলেকে দেখে সিদ্ধান্ত নিতে দেরি করেননি দত্ত দম্পতি। স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন তাকে। ছেলেটিও অসম্ভব বুদ্ধিমান, লেখাপড়ায় তুখোড়। স্কুলের পড়াশোনা শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হলো সে। মুম্বাইয়ের গ্রান্ট মেডিকেল কলেজ থেকে পাশ করে লন্ডনে গেল উচ্চশিক্ষার জন্য। সেখান থেকে পাশ করে দেশে ফেরেন ডক্টর অনুপম দত্ত, ওরফে জিয়ান লি। চৈনিক ভাষায় জিয়ান শব্দের অর্থ হল শক্তি। অনুপম দত্তের বুকে প্রতিহিংসার আগুন জ্বলছিল দাউ দাউ করে। ততদিনে দত্ত দম্পতির দুজনেই মারা গেছেন। অনুপমবাবু কলকাতায় এসে বাড়ি কিনে গুছিয়ে বসলেন। তার পরের গল্প আপনারা সকলেই জানেন। এই বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাপয়েন্ট হতে উনি আপনাদের আগের ডাক্তার সদাশিব বাবুর প্রীতিভাজন হয়েছিলেন কোনো একটা ভাবে। এবার আসি কিভাবে খুন করা হয়। হেমলক বিষের নাম শুনেছেন আপনারা? হেমলক গাছের নির্যাস ভীষণ বিষাক্ত। এটা ভয়ঙ্কর এক ধরনের নিউরোটক্সিন, যা মানবদেহের পেশি আর স্নায়ুমণ্ডলীকে আক্রমণ করে। পেটে জ্বালা হয়, আর শেষ অবধি রেসপিরেটরি ফেলিয়ার হয়ে অব্যর্থ মৃত্যু। কিন্তু সেভাবে বিষ প্রয়োগ করলে ধরা পড়ে যেতেন ডক্টর দত্ত। তাই তিনি এক অন্য বুদ্ধি বার করেন। হয়তো তিনি চেয়েছিলেন তিলে তিলে মৃত্যু দিতে, তাই অম্বরীশবাবুর ইনহেলারে কোনোভাবে খুব সামান্য বিষ ইনজেক্ট করে দিতেন। তিনি নিজে চিকিৎসক, জানতেন ঠিক কতটুকু ডোজ দিলে ধীরে ধীরে বিষক্রিয়া হবে। বিজয়া দেবীর কাছে শুনেছি ইদানিং ইনহেলার খুব কম ব্যবহার করতেন অম্বরীশবাবু। ফলে বিষ খুবই অল্প অল্প করে ঢুকছিল তার শরীরে। শরীরও ভাঙছিল।
একসময় না একসময় মৃত্যু হতোই এতে। অম্বরীশবাবু এই মৃত্যুকে অনুভব করতে পেরেছিলেন। তার আশঙ্কা অমূলক ছিল না। অম্বরীশবাবু মিং সাহেবের পরিবারটা ধ্বংস করে দিয়েছিলেন। মিং সাহেবের ছেলেও তাই চেয়েছিলেন অম্বরীশবাবুর বংশ ধ্বংস করে দিতে। তার পরবর্তী টার্গেট ছিল অঙ্কুর। অঙ্কুরকে হয়তো তিনি বেঁচেছিলেন তাকে মারা সহজ ছিল বলে, কারণ অঙ্কুর ড্রাগ অ্যাডিক্ট ছিল। তাকে গৃহবন্দী করে ফেলা হয়েছিল ড্রাগ থেকে দূরে রাখার জন্য। হ্যাঁ, কে তো 17 বছরের ছেলে, তার উপর সে তখন নেশার জন্য পাগল হয়ে উঠেছিল। বেশি কিছু ভাবার অবস্থায় ছিল না। অনুপমবাবু গোপনে কোনোভাবে তার বিশ্বাস অর্জন করেছিলেন। আমার অনুমান বেশি ডোজের ড্রাগ ওষুধের আকারে ওর হাতে তুলে দেন তিনি। নেশার জন্য পাগল অঙ্কুর আর কিছু না ভেবে সেই ওষুধ খায়। পরিণাম আমরা সকলেই জানি। অনুপমবাবুর ওপর আমার সন্দেহ হয় অঙ্কুরের মৃত্যুর পর। প্রথমে ভেবেছিলাম রীতা দেবী হয়তো ছেলের কষ্ট সহ্য করতে না পেরে ড্রাগ দিয়েছিলেন ছেলেকে। তারপর মনে হলো তার পক্ষে সেটা সংগ্রহ করা সহজ নয়, যেখানে তিনি সদ্য স্বামী হারিয়েছেন। তুহিনবাবুর ওপরেও সন্দেহ ছিল। অনুপমবাবুর কাছ থেকে একটা প্রেসক্রিপশন জোগাড় করেছিলাম। তাতে লেখা দেখেছিলাম MBBS মুম্বাই। এরপর রাকেশ শ্রীবাস্তবের কাছে মিং সাহেবের গল্পটা শুনে সন্দেহটা উঁকি দিল মনে। অনুপমবাবু তার মায়ের চেহারা পেলেও চোখে সামান্য মঙ্গলীয় ছাপ এড়াতে পারেননি। সেটা প্রথম দিনই চোখে পড়েছিল আমার। এদিকে তুহিনবাবুরও জন্ম বড় হয়ে ওঠা মুম্বাইয়ে। খুঁজে দেখতে আমায় মুম্বাই যেতে হলো। তুহিনবাবুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুম্বাইতে থাকেন। তার শেকড় খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। কিন্তু অনুপম বাবুকে খুঁজতে তার মেডিকেল লাইসেন্স নম্বরের সাহায্য নিতে হলো। বাবা মায়ের নামের সূত্র ধরে তার দত্তকের ইতিহাস এবং আসল বাবার নাম জানতে পারলাম। অবশ্য যতটা সহজে বলছি তত সহজে হয়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। প্ল্যানটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল আমার কাছে। কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে কিসের ভিত্তিতে? কোনো প্রমাণ তো তিনি রাখেননি। অ্যারেস্ট করা হলেও প্রমাণের অভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে যাবেন। তাই ঠিক করলাম হাতে নাতে ধরতে হবে। অমিতাভবাবুকে সবটা জানালাম। জানতাম তিনিই হবেন অনুপম বাবুর নেক্সট টার্গেট। তাই শিকারকে এগিয়ে দিলাম তার দিকে। অমিতাভবাবু কাল্পনিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডক্টর দত্ত তাকে কিছু রুটিন ব্লাড টেস্ট করতে দিলেন। মোটামুটি সবই নর্মাল থাকলেও দেখা গেল পটাশিয়াম লেভেল লো। ডক্টর দত্ত তার পরবর্তী হত্যা পদ্ধতি ছকে নিলেন দ্রুত। অমিতাভবাবুকে তিনি চেম্বারে ডেকে পাঠালেন রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য। ওর ফোন পেয়েই অমিতাভবাবু আমায় ফোনে জানান। আমরাও তৈরি হই। লো পটাশিয়াম আর হাই সোডিয়াম লেভেলের কম্বিনেশন মারাত্মক। হার্ট অ্যাটাকে রোগের মৃত্যু নিশ্চিত। ঠিক কতটা সোডিয়াম তার শরীরে ঢোকাতে হবে সেটা একজন ডাক্তারের চেয়ে আর কে বেশি জানবে। পোস্টমর্টমে ধরা পড়বে হার্ট অ্যাটাকে মৃত্যু। আর অমিতাভবাবু আমাকে জানিয়েছিলেন ওর হার্টে বছরখানেক হলো সামান্য সমস্যা দেখা দিয়েছিল। 2 জায়গায় স্মল ব্লকেজ ছিল। তাই লোকের বিশ্বাস করতে খুব একটা কষ্ট হবে না। আমরা ঠিক সেই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম যখন ডক্টর দত্তকে হাতে নাতে ধরতে পারবো। তবে অমিতাভবাবু সাহস করলেন বলেই এটা সম্ভব হয়েছে। আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না। বাবার পাপের জন্য একটা সুন্দর পরিবার শেষ হয়ে গেছে। ডক্টর দত্তকেও আমি পুরোপুরি দোষ দিতে পারি না মিস ব্যানার্জি। ওর জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো একই কাজ করত। বাবা তার অপরাধের ফল ভোগ করেছেন। দুঃখ এই যে অঙ্কুরকে নিজের জীবন দিয়ে বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কেঁদো না মা, কেঁদো না। আমরা তো আছি এই বাড়িতে। তোমার অধিকার কারোর চেয়ে কম নয় মা। বাবার অবর্তমানে তুমি তো আমাদের সবার অভিভাবক। সেই সম্মান নিয়ে এই বাড়িতে তুমি মাথা উঁচু করে থাকবে। কেঁদো না। মাধবী শাড়ির খুঁট দিয়ে চোখ মুছছেন।
তুহিনবাবু তার পাশে বসে হাতে হাত রাখলেন, নিঃশব্দে। সন্ধে নামছে, বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে। বাড়ির বাইরে বেরোলো মিতুল আর টাপুর। সন্ধ্যের ম্লান আলোতে রায়চৌধুরী বাড়িকে যেন জড়িয়ে রয়েছে বিষণ্ণ মৃত্যুর সোঁদা গন্ধ। মনটা খারাপ হয়ে গেল ওদের। মানুষের কর্ম বোধহয় এভাবেই তার নিয়তি হয়ে ফিরে আসে। বাড়ি ফেরার পথে গাড়ি ড্রাইভ করতে করতে টাপুর বলল, সম্পর্কগুলো খুব জটিল রে মিতুল। নিজের মনকে কজন বুঝতে পারে? ব্লুটুথ ইয়ার প্লাগটা আনতে ভুলে গেছি রে, ফোনটা ধর তো। হ্যালো, হ্যাঁ গাড়ি চালাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। সত্যি? এ তো দারুণ খবর। কার ফোন রে? নিজের মনকে তুমি বুঝতে পারো টাপুরদি? মানে আরে কার ফোন বলবি তো? আরে অর্জুন দা আগামী মাসে কলকাতায় আসছে ছুটিতে, খুশি? টাপুরদি নিজের মন বোঝে কিনা মিতুল জানে না, কিন্তু এই মুহূর্তে কলকাতার রাস্তায় স্ট্রিট লাইটের আলোয় ওর উদ্ভাসিত মুখের নরম খুশির রেখাগুলো টাপুর যে চেষ্টা করেও লুকোতে পারছে না, সেটা মিতুলের চোখ এড়ালো না। এতক্ষণ আপনি শুনছিলেন সমুজা দাসের টাপুরদি সিরিজের কাহিনী মৃত্যুর গন্ধ, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।